চারপাশে বিয়ের জমজমাট আয়োজন। আলোর ঝলকানিতে পুরো কমিউনিটি সেন্টার সেজে আছে, কিন্তু তোয়াদের ভিআইপি রুমের পরিবেশটা একদম থমথমে। তোয়ার বাবা শফিকুর রহমান দুই হাত জোর করে বরের বাবার সামনে দাঁড়িয়ে আছেন। শফিকুর রহমানের চোখে জল টলমল করছে। বেআই সাহেব, এই মুহূর্তে এই মুহূর্তে আমি 15 লাখ টাকা নতুন মডেলের গাড়ি কোথা থেকে দেব? আপনারা তো আগে এমন কিছু দাবি করেননি। এখন বিয়ের আসরে এসব বললে আমি কোথায় যাব? আমার তো এত সামর্থ্য নেই। কোথায় যাবেন সেটা আপনার ব্যাপার। আমার ছেলে একজন নামকরা ডাক্তার, তাকে আমি এমনি এমনি আপনার মতো সাধারণ ঘরের মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব ভেবেছেন? আপনার মেয়েকে তো রানী বানিয়ে রাখবে। 15 লাখ টাকার একটা গাড়ি তো সামান্য ব্যাপার। না দিতে পারলে আমরা এই বিয়েতে নেই, আমরা এখনই উঠে চলে যাব। বরের বাবার কথা শুনে তোয়ার মা ফাতেমা বেগম ডুকরে কেঁদে উঠলেন। তোয়া লাল বেনারসি পরে বধূ বেশে খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তোয়ার বড় ভাই তানভীর রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে এলো। আব্বু, তুমি ওনাদের হাতে ধরছো কেন? যারা বিয়ের আসরে এসে যৌতুক চায়, ব্ল্যাকমেল করে, তাদের কাছে আমি আমার বোনকে বিয়ে দেব না। আপনারা বেরিয়ে যান এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যান। এই তানভীর, মুখ সামলে কথা বলো। আমরা কিন্তু তাহলে সত্যিই চলে যাব। তোমার বোনের মতো মেয়েকে বিয়ে করার কোনো শখ আমার নেই। আমি দয়া করে বিয়েটা করতে এসেছি। তো দয়ার কোনো দরকার নেই আমাদের। তোরা ছোট লোক, তোদের মানসিকতা নিচু। আমার বোনের জন্য রাজপুত্র আসবে, বেরিয়ে যা তোরা। তানভীরের কথা শুনে বরপক্ষ সত্যি সত্যি রেগে বিয়ের আসর ছেড়ে চলে যেতে লাগলো। চারপাশের মেহমানরা কানাঘুষা শুরু করে দিল। ফিসফিস শব্দে পুরো হলরুম ভরে উঠল। শফিকুর রহমান আর সহ্য করতে না পেরে বুকের বাপাশে হাত দিয়ে ধপ করে মেঝেতে পড়ে গেলেন। আব্বু, আব্বু কি হয়েছে তোমার? তোয়া ভারী লেহেঙ্গার সামনে দৌড়ে বাবার কাছে ছুটে গেল। ফাতেমা বেগম আর তানভীরও চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালো দীর্ঘদেহী এক যুবক, পরনে কালো শেরওয়ানি, চোখে মুখে গভীর এক আভা। রিহান, তোয়াদের দুঃসম্পর্কের আত্মীয়। তানভীর, আঙ্কেলকে দূরে সরিয়ে দাও। আর কেউ ভিড় করবেন না প্লিজ, একটু দূরে সরেন, ওনাকে শ্বাস নিতে দিন। রিহানের ভরাট কণ্ঠের ধমকে সবাই একটু পিছিয়ে গেল। রিহান শফিকুর রহমানের টাই আলগা করে দিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিল। শফিকুর রহমান একটু স্বাভাবিক হয়ে ডুকরে কেঁদে উঠলেন। আমার তো আর কি হবে রিহান? সমাজের মানুষ তো আমার মেয়েটাকে অলক্ষণে বলবে। আমি এখন কি করব? আমার তো সব শেষ হয়ে গেল। এত বড় অপমান আমি আমি কিভাবে সহ্য করব? আঙ্কেল, আপনি শান্ত হন, কিছুই শেষ হয়নি। আপনার মেয়েকে নিয়ে কেউ একটাও বাজে কথা বলার সাহস পাবে না। আমি বলছি, কেউ একটা শব্দ উচ্চারণ করতে পারবে না। কিভাবে সম্ভব রিহান? বর তো চলে গেল। বিয়ের আসর থেকে বর ফিরে গেলে সেই মেয়ের আর বিয়ে হয় না বাবা। আমার আমার তো আগে সারা জীবন অপবাদের বোঝা বইতে হবে বাবা, সারা জীবন। কে বলল বিয়ে হবে না? বিয়ে আজই হবে, আর এই আসরেই হবে। আমি তোয়াকে বিয়ে করব। রিহানের কথা শুনে পুরো হলরুমে যেন পিন পতন নীরবতা নেমে এলো। তোয়া অবাক হয়ে কান্না ফুলে রিহানের দিকে তাকিয়ে রইল। রিহানের মা সালমা বেগম ভিড় ঠেলে সামনে এসে রেগে আগুন হয়ে গেলেন। রিহান, তুই এসব কি বলছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? একটা বাতিল হওয়া মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে কিছুতেই মেনে নেব না। তুই এখনই আমার সাথে বাসায় চল। আম্মু প্লিজ, তুমি এখানে সিন ক্রিয়েট করো না। তোয়া বাতিল হওয়া মেয়ে নয়, ও একটা সম্মানজনক পরিবারের মেয়ে। আর ওই লোভী লোকগুলোর চেয়ে তোয়া হাজার গুণে ভালো। আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আমি তোয়াকেই বিয়ে করব। আমি তোর মা, আমার কথার ওপর কথা বলবি না। এই মেয়েকে আমি কোনোদিন আমার বাড়ির বউ করে মানব না। এই মেয়ের তো অপয়া, বিয়ের আসর থেকে বর পালিয়েছে। আম্মু, অপয়া তোয়া নয়, অপয়া ওই ছেলেটা যে তোয়ার মতো একটা মেয়েকে চিনতে পারেনি। তুমি যদি এই বিয়েতে মত না দাও, তবে আমি আজ থেকে তোমার বাড়িতে আর পা রাখবো না। রিহানের বাবা রাইহান আহমেদ এতক্ষণ চুপ ছিলেন। এবার তিনি সামনে এগিয়ে এলেন। সালমা, চুপ করো তুমি। রিহান একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। শফিকুর সাহেব আমাদের আত্মীয়, ওনার বিপদে মুখ ফিরিয়ে নেওয়া আমাদের কাজ নয়। আর তোয়া তো লক্ষ্মী মেয়ে,
রিয়ান বাবা, তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। তুমিও ছেলের কথায় সায় দিচ্ছ? আমি বলে দিলাম, এই মেয়ে যদি আমার বাড়িতে ঢোকে তাহলে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার যা ভালো লাগে তুমি করতে পারো আম্মু, কিন্তু আমি তোয়াকে আজ সম্মান দিয়ে আমার স্ত্রী বানিয়েই এখান থেকে যাব। সালমা বেগম রাগে গজগজ করতে করতে একপাশে গিয়ে দাঁড়ালেন। তোয়া ধীর পায়ে রিহানের সামনে এসে দাঁড়ালো। তোয়া চোখ দুটো লাল হয়ে আছে, রাগে আর অভিমানে তোয়ার শরীর কাঁপছে। আব্বু আমাকে করুণা করছেন কেন? আমার কোনো করুণার প্রয়োজন নেই। আমি বিয়ে করব না আপনাকে। তোয়া চুপ একদম, বড়রা কথা বলছে, তুমি মাঝখানে কথা বলবে না। যাও ভেতরে গিয়ে বসো। কেন চুপ করব আমি? আপনি ভাবছেন আপনি আমাকে বিয়ে করে অনেক বড় উদ্ধার করে ফেলেছেন? আপনি আমার গায়ে করুণার ট্যাগ লাগিয়ে দিচ্ছেন। আমি এই বিয়ে মানব না। আমি মরে যাব, তাও কোনো করুণার পাত্রী হয়ে কারো ঘরে যাব না। করুণা না ছাই, ভেতরে যাও বলছি। তানভীর, ওকে ভেতরে নিয়ে যা। কাজী সাহেবকে ডাকুন, বিয়ে এখনই পড়ানো হবে। ভাইয়া, তুই ওনাকে বল আমাকে করুণা না করতে। আমি ওনার দয়া চাই না ভাইয়া। আমি আব্বুর কাছেই থাকবো। তোয়া, পাগলামি করিস না। রিহান ভাই যা করছেন ঠিকই করছেন। উনি তোকে করুণা করছেন না, উনি তোকে সম্মান দিচ্ছেন। তুই ভেতরে আয়। তানভীর জোর করে তোয়াকে ভেতরে নিয়ে গেল। তোয়া অঝরে কাঁদতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই কাজী সাহেব এলেন। সবার সম্মতিতে সালমা বেগমের তীব্র আপত্তি সত্ত্বেও রিহান আর তোয়ার বিয়ে সম্পন্ন হয়ে গেল। তোয়া কবুল বলার সময় ডুকরে কেঁদে উঠল। রিহানের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল তোয়ার কান্না শুনে। বিদায়ের সময় তোয়া ফাতেমা বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আম্মু, আমি যাব না। আমাকে তোমরা ওনার সাথে পাঠিও না। উনি আমাকে দয়া করে বিয়ে করেছেন আম্মু। আমি ওনার বাড়িতে গিয়ে কি করব? ওনার মা আমাকে একদম সহ্য করতে পারেন না। আমি কিভাবে থাকবো? তোহা মা, রিহানের মতো ছেলে হয় না। তুই শান্ত হ মা। রিহান রিহান আমার মেয়েটার বড্ড খেয়াল রেখো বাবা। ও বড্ড ছোট, বড্ড অভিমানী। ওকে একটু সময় দিও বাবা, সময় দিও। আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না। তোয়ার চোখের এক ফোঁটা পানিও আমি মাটিতে পড়তে দেব না, এটা আমার ওয়াদা। রিহান তোয়ার হাত শক্ত করে ধরে গাড়ির দিকে নিয়ে গেল। তোয়া বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল আর কাঁদছিল। গাড়িতে ওঠার পর তোয়া রিহানের থেকে একদম গুটিয়ে দরজার সাথে মিশে বসলো। রিহান আর চোখে তোয়ার দিকে একবার তাকালো, কিন্তু কিছু বলল না। গাড়ি এসে থামলো রিহানদের বিশাল বাড়ির সামনে। সালমা বেগম আগে থেকেই বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। রিহান তোয়াকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই সালমা বেগম পথ আটকে দাঁড়ালেন। বলেছিলাম না এই অলক্ষণে মেয়েকে আমি বাড়িতে ঢুকতে দেব না? শেষমেশ আমার মুখের ওপর দিয়ে ওকে নিয়ে এলি। আম্মু, তুমি কিন্তু এবার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোয়া এখন আমার স্ত্রী আর এই বাড়ির বউ। ওকে অপমান করা মানে আমাকে অপমান করা। সালমা, পথ ছাড়ো। নতুন বউকে বরণ করে ঘরে তোলার কথা। আর তুমি কি না পথ আটকে দাঁড়িয়ে আছো? সরে দাঁড়াও। আমি কোনো বারণ টরণ করতে পারবো না। যার বউ সে নিয়ে যাক। আমার মরা মুখ দেখার আগে আমি এই মেয়েকে মেনে নেব না। সালমা বেগম রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেলেন। তোয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। রিহান তোয়ার হাত ধরে নিজের রুমে নিয়ে গেল। রাত তখন 12টা। রিহানের বিশাল বেডরুমের মাঝখানে তোয়া জড়সড় হয়ে বসে আছে। লাল বেনারসিতে তোয়াকে অপ্সরা মনে হলেও তার মুখটা ফ্যাকাশে, চোখের কাজল লেপটে গেছে কান্নায়। হঠাৎ দরজা খোলার শব্দে তোয়া কেঁপে উঠল। রিহান রুমে ঢুকে দরজা লক করে দিল। তোয়ার বুকের ভেতর ধক করে উঠল। রিহান তোয়ার দিকে ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। তোয়া ভয়ে ভয়ে একটু পিছিয়ে গেল। ভয় পাচ্ছ? না না, ভয় পাবো কেন? তাহলে পিছিয়ে যাচ্ছ কেন? আমি কি বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? রিহানের কথা শুনে তোয়া মাথা নিচু করে ফেললো। রিহান তোয়ার পাশে খাটে বসলো। তোয়ার সাথে সাথে উঠে দাঁড়াতে নিলে রিহান খপ করে তোয়ার হাত ধরে ফেললো। তোয়া চমকে রিহানের দিকে তাকালো। বসো। আমাকে ছাড়ুন। আপনার এই করুণার অধিকার আমার একদম পছন্দ না। আপনি কেন আমাকে বিয়ে করলেন? শুধু নিজেকে মহান প্রমাণ করার জন্য? সবাইকে দেখানোর জন্য যে আপনি কত ভালো মানুষ? তোয়া, আমার মাথা কিন্তু গরম করে দিচ্ছ তুমি। আমি তোমাকে করুণা করতে যাব কোন দুঃখে? আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে একটা
বাচ্চি মেয়েকে করুণা করে সারা জীবনের জন্য ঘাড়ে চাপাবো? বাচ্চা মেয়ে বলবেন না আমাকে। আমার 18 বছর পূর্ণ হয়েছে। আর আপনি যদি করুণা নাই করেন তাহলে হঠাৎ বিয়ে করতে গেলেন কেন? আমি তো আপনাকে বলিনি আমাকে উদ্ধার করতে। কারণ আমি চেয়েছি তাই বিয়ে করেছি। তোমার ওই বখাটে বরের সাথে তোমার বিয়েটা আমি এমনিতেও হতে দিতাম না, শুধু সুযোগ খুঁজছিলাম, আর সুযোগটা ওরা নিজেরাই করে দিল। রিহানের কথা শুনে তোয়ার চোখ বড় বড় হয়ে গেল। সে বিশ্বাস করতে পারল না রিহান কি বলছে। মানে কি? তার মানে আপনি আগে থেকেই? হ্যাঁ, আমি আগে থেকে চেয়েছিলাম তুমি আমার হও, কিন্তু তোমার ফ্যামিলি যখন ওই ডাক্তারের সাথে বিয়ে ঠিক করলো আমি কিছু বলতে পারিনি। ভেবেছিলাম তুমি হয়তো খুশি, কিন্তু আজ যখন দেখলাম তুমি কাঁদছো আমি আর নিজেকে আটকাতে পারিনি। আপনি মিথ্যা বলছেন। আপনি আমাকে আগে থেকে ভালোবাসতেন, এই কথা আমি বিশ্বাস করি না। আপনি আমাকে দয়া করেছেন, আর আমি দয়া নিয়ে থাকতে পারবো না। তোয়া ফুপিয়ে কাঁদতে শুরু করলো। রিহান একটা দীর্ঘশ্বাস ফেলে তোয়ার দিকে এগিয়ে গেল। তোয়ার দুই গালে হাত রেখে আলতো করে চোখের পানি মুছে দিল। তোয়া রিহানের হাত সরিয়ে দিতে চাইল, কিন্তু রিহানের স্পর্শে কেমন যেন এক অদ্ভুত শান্তি ছিল। তোয়া, আমার দিকে তাকাও। তাকাবো না। আপনি সরুন আমার সামনে থেকে। বললাম না তাকাও। আমি চোখের পানি একদম সহ্য করতে পারি না, বিশেষ করে তোমার চোখের পানি। কেন? আমার চোখের পানিতে আপনার কি যায় আসে? আমি কাঁদবো, সারা রাত কাঁদবো। আপনি আমাকে আমার বাবার কাছে দিয়ে আসুন। রিহান এবার একটু শক্ত হাতে তোয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। তোয়া চমকে উঠে রিহানকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু রিহানের শক্ত বাহু ধরে সে আটকে গেল। তোয়া রিহানের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। আমাকে ছাড়ুন। আপনি খুব খারাপ। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। আমি আপনাকে ঘৃণা করি। করো ঘৃণা, যত খুশি ঘৃণা করো, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার, শুধু আমার। তোমার এই অভিমান, এই রাগ, এই ঘৃণা সব কিছু আমার। আমি সব সহ্য করব, কিন্তু তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। রিহানের ভারী কণ্ঠস্বর আর বুকের ধুকপুকানি তোয়াকে কেমন যেন দুর্বল করে দিল। সে আর রিহানকে ধাক্কা দিল না, বরং রিহানের শার্ট খামচে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রিহান তোয়ার মাথায় হাত বলিয়ে দিতে লাগলো খুব যত্নের সাথে। দীর্ঘক্ষণ পর তোয়ার কান্না একটু শান্ত হলে রিহান তোয়াকে নিজের থেকে একটু দূরে সরিয়ে বসালো। অনেক কেঁদেছ, এবার ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি সারা দিন কিছু খাওনি। আমি খাবো না, আমার খিদে নেই। আবার জেদ করছো? আমি কিন্তু জেদ একদম পছন্দ করি না পিচ্ছি। চুপচাপ ফ্রেশ হয়ে নাও। আমি পিচ্ছি না, আর আমি খাবো না মানে খাবো না। রিহান আর কোনো কথা না বলে আলমারি থেকে তোয়ার জন্য একটা সুতির শাড়ি আর তোয়ালে বের করে দিল। তোয়াকে এক প্রকার জোর করেই ওয়াশরুমে পাঠিয়ে দিল। তোয়ার আগে গজগজ করতে করতে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো রিহান একটা প্লেটে খাবার নিয়ে খাটের উপর বসে আছে। তোয়াকে দেখে রিহান মুচকি হাসলো। এসো, বসো এখানে। বললাম তো খাবো না। তোয়া, আমার রাগ কিন্তু বাড়ছে। চুপচাপ এখানে এসে বসবে, নাকি আমি তোমাকে কোলে করে এনে বসাবো? রিহানের কথায় তোয়া রেগে গিয়ে খাটের একপাশে বসলো। রিহান প্লেট থেকে খাবার মেখে তোয়ার মুখের সামনে ধরলো। তোয়া মুখ ঘুরিয়ে নিল। আমি নিজে খেতে পারি, আপনার খাইয়ে দিতে হবে না। জানি পারো, কিন্তু আজ আমি খাইয়ে দেব। হাঁ করো। না। রিহান এবার একটু ধমকের সুরে বলল। তোয়া, হাঁ করো বলছি। তোয়া ভয়ে ভয়ে মুখ খুলল। রিহান খুব যত্নের সাথে তোয়াকে খাইয়ে দিতে লাগলো। তোয়া আর চোখে রিহানের দিকে তাকাচ্ছিল। মানুষটার চোখে মুখে কোনো রাগ নেই, বরং এক অদ্ভুত মায়া খেলা করছে। তোয়ার কেন যেন মনে হলো মানুষটা সত্যিই তাকে করুণা করছে না। কিন্তু পরক্ষণে সালমা বেগমের কথা মনে পড়ে তোয়ার চোখে আবার পানি চলে এলো। আপনার মা আমাকে অপয়া বলেছে। উনি আমাকে কখনো মেনে নেবেন না। আম্মুর কথায় কিছু মনে করো না। আম্মু একটু রাগী, কিন্তু মনটা খারাপ না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। আমি আপনাকে বিশ্বাস করি না। করতে হবে না বিশ্বাস, আস্তে আস্তে এমনিতেই করে ফেলবে। এবার পানি খেয়ে নাও। রিহান তোয়াকে পানি খাইয়ে দিয়ে প্লেটটা সরিয়ে রাখলো। তারপর সোজা ফ্রেশ হতে চলে গেল। তোয়া খাটের একপাশে শুয়ে পড়ল। আজ সারাদিনের ধকলে তার শরীর আর মন দুটোই ভীষণ ক্লান্ত। রিহান ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো তোয়া গুটিসুটি মেরে শুয়ে আছে।
রিহান আলতো করে তোয়ার পাশে শুয়ে পড়ল। তোয়ার সাথে সাথে একটু দূরে সরে গেল। এত ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে জোর করে ছুব না, তুমি ঘুমাও। আপনি আমার কাছে আসবেন না। আচ্ছা, আসবো না, কিন্তু তোমার যদি শীত লাগে বা ভয় করে আমার বুকের কাছে আসতে পারো, আমি কিছু মনে করব না। রিহানের কথায় তোয়া রাগে মুখ ঘুরিয়ে নিল। রিহান মুচকি হেসে চোখ বন্ধ করলো। রাত গভীর হতে লাগলো। হঠাৎ মাঝরাতে তোয়া স্বপ্নে দেখলো বিয়ের আসর থেকে বর চলে যাচ্ছে, আর সবাই তাকে অপয়া বলে গালি দিচ্ছে। তোয়া ভয়ে চিৎকার করে উঠল। না, আমাকে অপয়া বলবেন না আব্বু। রিহান ধরপড় করে উঠে বসলো। তোয়াকে ঘামে ভিজতে দেখে রিহান তোয়াকে নিজের বুকের মাঝে টেনে নিল। তোয়া রিহানকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিছু হয়নি তোয়া, আমি আছি তো, কেউ তোমাকে কিছু বলবে না। শান্ত হও পিচ্ছি, শান্ত হও। রিহানের গরম নিঃশ্বাস আর বুকের ওমে তোয়া আস্তে আস্তে শান্ত হতে লাগলো। রিহান তোয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর কপালে আলতো করে চুমু খাচ্ছিল। তোয়া রিহানের শার্ট শক্ত করে খামচে ধরে রিহানের বুকেই ঘুমিয়ে পড়ল। রিহান তোয়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, তোমাকে আমি এত ভালোবাসবো যে তোমার সব কষ্ট ভুলিয়ে দেব তোয়া। তুমি শুধু আমার এই বুকের মাঝেই নিরাপদ। রাতের নিস্তব্ধতায় দুজন মানুষের নতুন এক সম্পর্কের সূচনা হলো, যেখানে অভিমান আছে, রাগ আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে এক না বলা গভীর ভালোবাসা। সকালের স্নিগ্ধ রোদ জানালার পর্দা ভেদ করে তোয়ার মুখে এসে পড়েছে। তোয়া ঘুমের ঘোরে ভ্রুকুচকে এপাশ ওপাশ করতে লাগলো। হঠাৎ সে অনুভব করলো ভারী এবং উষ্ণ কিছুর ওপর সে মাথা রেখে শুয়ে আছে। তোয়া ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলতেই তার বুকটা ধক করে উঠল। সে দেখল রিহানের খালি এবং প্রশস্ত বুকের ওপর সে মাথা রেখে শুয়ে আছে, আর রিহানের শক্ত দুই হাত তার কোমর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তোয়া চমকে উঠে ছিটকে দূরে সরে যেতে চাইল, কিন্তু রিহানের হাতের বাঁধন এতই শক্ত যে সে 1 ইঞ্চিও নড়তে পারল না। আমাকে ছাড়ুন, ওই অসভ্য লোক আমাকে ছাড়ুন বলছি। আমি আপনার বুকে কি করছি? তোয়ার চিৎকারে রিহানের ঘুম ভেঙে গেল। রিহান চোখ না খুলেই তোয়াকে আরো শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। রিহানের ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি ফুটে উঠল। সকাল সকাল এত চিল্লাচ্ছ কেন পিচ্ছি? বউ তার বরের বুকে ঘুমিয়েছে, এতে এত অবাক হওয়ার কি আছে? আমি আপনার বউ না, আর আমি পিচ্ছিও না। কাল রাতে তো আপনি ওপাশে শুয়েছিলেন, তাহলে এখন আমি আপনার বুকে কিভাবে এলাম? নিশ্চয়ই আপনি আমাকে ঘুমের ঘোরে টেনে এনেছেন। আপনি একটা অসভ্য, সুযোগ সন্ধানী লোক। রিহান এবার ধীরে ধীরে চোখ খুলল। তোয়ার লাল হয়ে থাকা রাগী মুখের দিকে তাকিয়ে রিহান মুগ্ধ হয়ে গেল। রিহান তোয়ার কপালে পড়া অবাধ্য চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে দিল। আমি সুযোগ সন্ধানী? কাল রাতে কে ভয় চিৎকার করে আমার বুকে ঝাঁপিয়ে পড়েছিল সেটা কি মনে করিয়ে দিতে হবে? নিজে এসে আমাকে জড়িয়ে ধরে বলেছ রিহান আমাকে ছাড়বেন না, আমার খুব ভয় করছে, আর এখন আমাকে অসভ্য বলছো? মিথ্যা কথা, আমি একদম এমন কিছু বলিনি। আমি আপনাকে ভয় পেতে যাব কেন? আপনি আমাকে দয়া করে বিয়ে করেছেন, আর এখন আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন। আমাকে ছাড়ুন, আমি উঠব। দয়ার কথা বলে আর একবারও নিজের আর আমার সম্পর্ককে ছোট করবে না তোয়া। আমি যা নিজের করে নেই তার উপর আমার পূর্ণ অধিকার থাকে, আর তুমি আমার বৈধ স্ত্রী। তোমাকে আদর করার জন্য আমার কোনো সুযোগ খোঁজার দরকার নেই। তোয়া রাগে রিহানের হাত সরিয়ে দিল। রিহান কথাগুলো এমন ভারী এবং গভীর কণ্ঠে বলল যে তোয়া এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। রিহানের চোখের দিকে তাকিয়ে তোয়ার বুকের ভেতর অদ্ভুত এক শিহরণ খেলে গেল। রিহান তোয়াকে ছেড়ে দিয়ে উঠে বসলো। যাও, ফ্রেশ হয়ে নাও, আজ বাড়িতে অনেক মেহমান আসবে। ফুপু আর ফুপাতো ভাই বোনরা এসেছে, নিচে গিয়ে সবার সাথে দেখা করতে হবে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি নিচে যাব না। আপনার মা আমাকে অপয়া বলে, আমি নিচে গেলে আমাকে আবার অপমান করবে। আমি এখানেই থাকবো। তোয়া, আমার কথা কি তুমি কানে কম শোনো? আমি বলেছি তোমাকে নিচে যেতে হবে, তার মানে যেতে হবে। আমার বউকে অপমান করার সাহস এই বাড়িতে কারো নেই। তুমি রেডি হও, আমি আসছি। রিহান গম্ভীর মুখে ওয়াশরুমে চলে গেল। তোয়া রাগে আর অভিমানে ফুলতে লাগলো, কিন্তু রিহানের কথার অবাধ্য হওয়ার সাহস তার হলো না।
তোয়া আলমারি থেকে একটা সুন্দর নীল রঙের সুতির শাড়ি বের করে নিল। কিছুক্ষণ পর রিহান ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো তোয়া শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু শাড়ির আঁচল ঠিকমতো পিন আপ করতে পারছে না। তোয়ার মুখটা রাগে লাল হয়ে আছে। রিহান ধীর পায়ে তোয়ার পেছনে গিয়ে দাঁড়ালো। পিচ্ছি মানুষ, শাড়ি সামলাতে পারো না তো পড়তে গেলে কেন? রিহানের কথা শুনে তোয়া লজ্জায় আর সংকোচে মাথা নিচু করে ফেলল। তোয়ার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। রিহান তোয়ার হাত ধরে নিচে ডাইনিং স্পেসের দিকে নিয়ে গেল। ডাইনিং টেবিলে সবাই নাস্তা করার জন্য বসে আছে। সালমা বেগম, রাইহান আহমেদ, রিহানের বড় ভাই ফারহান, ভাবি নীরা, ছোট বোন রিয়া আর রিহানের ফুপু রোকসানা বানু ও তার মেয়ে লিজা। তোয়াকে রিহানের হাত ধরে নামতে দেখে সালমা বেগমের মুখটা কালো হয়ে গেল। নবাব জাদির এতক্ষণে ঘুম ভাঙলো? বিয়ের আসর থেকে বর পালিয়েছে, সেই লজ্জায় তো মাথা নিচু করে থাকার কথা, আর এ দেখি বুক ফুলিয়ে আমার ছেলের হাত ধরে নেমে আসছে। ঠিক বলেছিস ভাবি, আমাদের লিজাকে দেখ, সকাল সকাল উঠে সব কাজে সাহায্য করছে। আর এই মেয়ে তো একটা অপয়া। আমার সোনার টুকরো ভাইপোকে ওই কালনাগিনী নিজের রূপে ফাঁসিয়ে বিয়ে করে নিল। রিহানের তো লিজার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। কথাগুলো শুনে তোয়ার চোখে পানি চলে এলো। তোয়া রিহানের হাত ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু রিহান তোয়ার হাত আরো শক্ত করে ধরলো। রিহান রাগী চোখে ফুপুর দিকে তাকালো। ফুপু, নিজের মুখটা বন্ধ রাখুন। তোয়া এই বাড়ির বড় বউ, আমার স্ত্রী। ওকে অপয়া বা কালনাগিনী বলার সাহস আপনি কোথায় পেলেন? লিজার সাথে আমার বিয়ের কোনো কথা কখনোই ছিল না, সেটা আপনারা নিজেদের মনে মনে ভেবে রেখেছেন। আমার বউয়ের সম্মান যদি আপনারা করতে না পারেন, তাহলে এই বাড়িতে আপনাদের আসার কোনো দরকার নেই। রাইহান আহমেদ তোয়াকে নিজের পাশে বসালেন। ঠিক তখন লিজা দৌড়ে এসে রিহানের গা ঘেঁষে বসলো। লিজার পরনে একটা শর্ট কুর্তি, আর সে ইচ্ছে করে রিহানের গায়ের ওপর ঢলে পড়ার চেষ্টা করতে লাগলো। রিহান ভাইয়া, কেমন আছিস তুই? জানিস আমি তোকে কত মিস করেছি। তুই কেন এই মেয়েটাকে বিয়ে করলি বল তো? আমি কি ওর চেয়ে কম সুন্দর? লিজা কথা বলতে বলতে রিহানের কাঁধে হাত রাখলো। তোয়ার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তোয়ার বুকের ভেতর যেন কেউ আগুন ধরিয়ে দিল। তীব্র এক জ্বালা, এক অদ্ভুত জেলাসি তোয়াকে গ্রাস করতে লাগলো। তোয়া এক দৃষ্টিতে লিজার হাতের দিকে তাকিয়ে রইল। লিজা, একটু দূরে বসো। আর আমি কাকে বিয়ে করব না করব সেটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। তো আমার স্ত্রী, এটাই চূড়ান্ত সত্যি। আচ্ছা বাবা, রাগ করছিস কেন? আমি তো মজা করছিলাম। নে হা কর, আমি তোকে নিজের হাতে পরোটা খাইয়ে দেই। লিজা এক টুকরো পরোটা ছিঁড়ে রিহানের মুখের সামনে ধরলো। তোয়া আর সহ্য করতে পারল না। তোয়ার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তোয়া বসা থেকে ধপ করে উঠে দাঁড়ালো। আমার খাওয়া হয়ে গেছে, আমি রুমে যাচ্ছি। আমার খিদে নেই আঙ্কেল। তোয়া গটগট করে হেঁটে নিজের রুমে চলে গেল। রিহান লিজার হাতটা সরিয়ে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। লিজা, লিমিট ক্রস করবে না। আমি এসব একদম পছন্দ করি না। আম্মু, তোয়া না খেয়ে উঠে গেল, আর তুমি কিছু বললে না। আমি কি বলবো? ওর খিদে নেই, ও খাবে না। আমি কি জোর করে গেলাবো নাকি? রিহান আর কোনো কথা না বলে তোয়ার পেছনের রুমে চলে গেল। রুমে ঢুকে দেখলো তোয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের পানি মুছছে। রিহান ধীর পায়ে তোয়ার পেছনে গিয়ে দাঁড়ালো। কি হলো, না খেয়ে উঠে এলে কেন? আমার ইচ্ছা, আমি খাবো না। আপনি এখানে কি করছেন? যান, আপনার ওই সুন্দর কাজিনের কাছে যান। সে তো আপনাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। আপনি কেন এলেন এখানে? ও, তার মানে পিচ্ছি বউয়ের খুব জেলাস ফিল হচ্ছে? মোটেও না। আমি কেন জেলাস ফিল করব? আমার কিসের জেলাসি? আপনি যা ইচ্ছা তাই করুন, যাকে ইচ্ছা তাকে বিয়ে করুন, আমার কিচ্ছু যায় আসে না। তোয়া কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল। রিহান তোয়াকে নিজের দিকে ঘুরিয়ে দুই হাত দিয়ে তোয়ার গাল চেপে ধরলো। আমার দিকে তাকাও তোয়া, চোখে চোখ রেখে বলো যে তোমার কিছু যায় আসে না। বলো যে লিজা আমাকে ছুলে তোমার বুকে আগুন জ্বলে না। বলো। হ্যাঁ জ্বলে, অনেক আগুন জ্বলে। আমার খুব কষ্ট হয়। কেন ও আপনাকে ছুবে? আপনি আমাকে দয়া করে বিয়ে করেছেন ঠিক আছে, কিন্তু তাই বলে আমি এসব সহ্য করব না। আমি আপনার স্ত্রী। আমার সামনে অন্য কোনো মেয়ে আপনাকে ছুলে আমার মরে যেতে ইচ্ছে করে।
তোয়ার কথাগুলো শুনে রিহানের চোখে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। রিহান তোয়াকে শক্ত করে নিজের বুকের মাঝে টেনে নিল। তোয়া রিহানের বুকে মাথা রেখে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। পাগলি একটা, আমি তোমাকে দয়া করিনি তোয়া। কতবার বলবো তোমাকে, আমি তোমাকে ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসি। যখন তুমি ফ্রকে করে ঘুরে বেড়াতে তখন থেকে আমি শুধু তোমার কথা ভাবতাম। আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। আর লিজা, ও জাস্ট একটা কাজিন, ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই, কখনো ছিল না। মিথ্যা কথা। আপনারা ছেলেরা সবাই এক, সুযোগ পেলে অন্য মেয়ের দিকে তাকান। আপনি আমাকে ভালোবাসেন না। তোয়া, আমি কিন্তু এবার সত্যি রেগে যাব। তুমি আমাকে অবিশ্বাস করতে পারো, কিন্তু আমার ভালোবাসাকে অপমান করতে পারো না। রিহান তোয়াকে নিজের থেকে একটু দূরে সরিয়ে দিল। রিহানের চোখে মুখে চাপা রাগ। রিহান একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল। তোয়া খাটের উপর বসে অঝরে কাঁদতে লাগলো। তোয়ার বুঝতে পারলো না সে কি করবে। একদিকে তার জেদ, অন্যদিকে রিহানের প্রতি তার জন্ম নেওয়া এক অদ্ভুত মায়া। দুপুর গড়িয়ে বিকেল হলো। তোয়া সারাদিন রুম থেকে বের হলো না। সে কিছুই খায়নি। সন্ধ্যায় রিহান রুমে ঢুকলো। রিহানের হাতে একটা খাবারের ট্রে। রিহান ট্রেটা টেবিলের ওপর রেখে তোয়ার দিকে তাকালো। তোয়া খাটের এক কোণে হাঁটু জড়িয়ে বসে আছে। সারাদিন কিছু খাওনি কেন? আমার খিদে নেই। জেদ করছো তোয়া? এই জেদ করে নিজের শরীর খারাপ করে কার লাভ হবে? আমি লিজাকে বকে দিয়েছি, সে আর কখনো আমার সাথে ওইভাবে কথা বলবে না। এবার শান্তি? এবার খাবে? আমি খাবো না মানে খাবো না। আপনি আমাকে জোর করবেন না। রিহান এবার সত্যিই রেগে গেল। রিহান ট্রে থেকে ভাতের প্লেটটা হাতে নিয়ে তোয়ার সামনে গিয়ে দাঁড়ালো। তোয়া মুখ ঘুরিয়ে নিল। রিহান এক হাতে তোয়ার 2 হাত চেপে ধরে অন্য হাত দিয়ে তোয়ার মুখে এক লোকমা ভাত পুড়ে দিল। ছাড়ুন আমাকে, আপনি অসভ্য। চুপচাপ খাবে, না হলে আমি এর চেয়েও খারাপ কিছু করব। আমি তোমার জেদ সহ্য করব, তোমার অভিমান সহ্য করব, কিন্তু তোমার না খেয়ে থাকা আমি এক মুহূর্ত সহ্য করব না। তোয়া ভয়ে ভয়ে ভাত গিলতে লাগলো। রিহান খুব যত্নের সাথে তোয়াকে পুরো খাবার খাইয়ে দিল। খাবার শেষে তোয়া পানি খেয়ে রিহানের দিকে তাকালো। রিহানের চোখে মুখে এখনো রাগ, কিন্তু তার ভেতরে যে এক অদ্ভুত ভালোবাসা লুকিয়ে আছে সেটা তোয়া এবার খুব ভালো করেই বুঝতে পারলো। রাত 10টা। তোয়া খাটের একপাশে শুয়ে আছে। রিহান ল্যাপটপে কিছু কাজ করছিল। কাজ শেষ করে রিহান ল্যাপটপ বন্ধ করে খাটে এসে শুলো। তোয়ার সাথে সাথে একদম খাদের কিনারে চলে গেল। রিহান একটা দীর্ঘশ্বাস ফেললো। তোয়া, এদিকে এসো। আমি এখানেই ঠিক আছি। আমি কিন্তু তোমাকে টেনে আনবো, তখন ব্যথা পেলে আমাকে দোষ দিতে পারবে না। তোয়া ভয়ে ভয়ে একটু এদিকে সরে এলো। রিহান হঠাৎ তোয়াকে একটানে নিজের বুকের ওপর নিয়ে এলো। তোয়া চমকে উঠে রিহানের শার্ট খামচে ধরলো। কি করছেন? ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলবে। দরজা লক করা আছে, কেউ দেখবে না। আর দেখলেই বা কি, আমি আমার নিজের বউকে বুকে নিয়েছি, অন্যের বউকে তো আর নেইনি। আপনি খুব অসভ্য হয়ে যাচ্ছেন দিন দিন। অসভ্য তো আমি আরো হতে পারি, দেখবে। রিহান তোয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথাগুলো বলল। রিহানের গরম নিঃশ্বাস তোয়ার ঘাড়ে রাখতেই তোয়ার সারা শরীর শিউরে উঠল। তোয়া চোখ বন্ধ করে ফেলল। রিহান তোয়ার কপালে, চোখে, গালে আলতো করে চুমু খেতে লাগলো। তোয়া রিহানের বুকে মুখ লুকিয়ে ফেলল। রিহান প্লিজ। কি প্লিজ? আমাকে দূরে সরে যেতে বলছো নাকি আরো কাছে আসতে বলছো? আমি জানি না। তোয়া, আমার দিকে তাকাও। তোয়া ধীরে ধীরে চোখ খুলল। রিহানের গভীর কালো চোখের দিকে তাকিয়ে তোয়া যেন হারিয়ে গেল। আমি তোমাকে অনেক ভালোবাসি পিচ্ছি। তোমার এই রাগ, জেদ, অভিমান, জেলাসি সব কিছু আমাকে পাগল করে দেয়। তুমি শুধু আমাকে বিশ্বাস করো, আমি তোমার চোখের এক ফোঁটা পানিও মাটিতে পড়তে দেব না। সত্যি বলছেন? আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? ওই লিজা বা অন্য কোনো মেয়ের কাছে যাবেন না তো? পাগলি, আমার চোখে তুমি ছাড়া আর কোনো মেয়েকে মেয়ে বলেই মনে হয় না। তুমি আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। আমি মরে গেলেও তোমাকে ছেড়ে যাব না। রিহানের কথাগুলো শুনে তোয়ার বুকের ভেতর জমে থাকা সব অভিমান জলের মতো গলে গেল। তোয়া রিহানকে শক্ত করে জড়িয়ে ধরল।
রিহান তোয়ার চুলে মুখ গুজে গভীরভাবে নিঃশ্বাস নিল। রাতের নিস্তব্ধতায় দুটি হৃদয় এক নতুন ভালোবাসার গল্প লিখতে শুরু করলো, যেখানে কোনো ষড়যন্ত্র নেই, শুধু আছে একে অপরের প্রতি তীব্র টান আর অগাধ বিশ্বাস। সকালের স্নিগ্ধ আলোয় পুরো বাড়িটা আলোকিত হয়ে আছে। রিহানের বিশাল রুমের আয়নার সামনে দাঁড়িয়ে রিহান নিজের শার্টের বোতাম লাগাচ্ছে। তোয়া বিছানায় বসে একদৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে আছে। কাল রাতের পর থেকে তোয়ার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। রিহানকে এখন আর তার দূরের কেউ মনে হয় না। রিহান আয়নার ভেতর দিয়ে তোয়ার দৃষ্টি খেয়াল করে মুচকি হাসলো। এভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমার অফিসে যাওয়া হবে না পিচ্ছি। আমি কিন্তু সারাদিন এই ঘরেই তোমার পাশে বসে থাকবো। আমি কোথায় তাকালাম? আমি তো এমনিই বসে আছি। আপনার অফিসে যাওয়ার ইচ্ছে না থাকলে যাবেন না। আমাকে দোষ দিচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমারই ভুল। এদিকে এসে আমার টাইটা একটু বেঁধে দাও তো, আমি ঠিক মতো বাঁধতে পারছি না। আমি তো টাই বাঁধতে পারি না, আপনি নিজে বেঁধে নিন। তুমি না পারলে কে পারবে? তুমি আমার স্ত্রী, আমার সব কিছু তোমাকে সামলাতে হবে। এদিকে এসো, আমি শিখিয়ে দিচ্ছি। তোয়া ধীর পায়ে রিহানের সামনে গিয়ে দাঁড়ালো। রিহান তোয়ার হাত দুটো ধরে টায়ের ওপর রাখলো। রিহানের হাতের উষ্ণ স্পর্শে তোয়ার বুকটা ধক করে উঠল। তোয়ার হাত কাঁপছে। রিহান খুব যত্ন নিয়ে তোয়াকে টাই বাঁধা শেখাতে লাগলো। তোয়ার চোখ বারবার রিহানের গভীর চোখের দিকে চলে যাচ্ছে। এত নার্ভাস হওয়ার কি আছে? আমি তো তোমার স্বামী, অন্য কেউ তো নই। চোখের দিকে তাকাও তোয়া। আমি নার্ভাস হচ্ছি না, এই তো টাই বাঁধা হয়ে গেছে। এবার আপনি অফিসে যান। এত তাড়াহুড়ো করে তাড়িয়ে দিচ্ছ কেন? সারা দিন তো আমাকে দেখতে পাবে না, একটু মন ভরে দেখে নাও। আর শোনো, আমি অফিসে থাকলেও আমার মন কিন্তু তোমার কাছেই থাকবে। মিথ্যা কথা। আপনারা ছেলেরা খুব সহজে এমন মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন। অফিসে গেলে তো কাজের চাপে আমার কথা মনেই থাকবে না। আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? আচ্ছা ঠিক আছে, আজ সারাদিন আমি তোমাকে প্রতি ঘন্টায় কল দেব, তখন বুঝবে আমি তোমাকে কতটা মিস করি। রিহান তোয়ার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তোয়া লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। রিহান মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। রিহান চলে যাওয়ার পর তোয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লাল হয়ে থাকা গালের দিকে তাকিয়ে লাজুক হাসলো। কিছুক্ষণ পর তোয়া নিচে নামলো। ড্রয়িং রুমে তোয়ার বড় ভাবি মিতু বসে আছে। মিতুকে দেখে তোয়া অবাক হয়ে গেল। ভাবি, তুমি এত সকালে এখানে? আব্বু আম্মু কেমন আছে? আমি তোকে দেখতে এলাম তোয়া। আর তুই তো দেখছি বেশ সুখে আছিস। শ্বশুর বাড়িতে এসে বাপের বাড়ির কথা তো ভুলেই গেছিস। না ভাবি, এমন করে কথা বলছো কেন? আমি তো কালকেই আম্মুর সাথে কথা বললাম। আরে মিতু যে, এসো এসো বসো। তোমার ননদের যা রূপের জাদুগিরি, তাতে কি আর বাপের বাড়ির কথা মনে থাকে? সে তো এখন রেহানকে বশ করার কাজে ব্যস্ত। বাবা মা, আপনি ঠিকই বলেছেন। তোয়া তো একদম বাচ্চা মেয়ে। ও কি আর রিহানের মতো বড় মাপের মানুষকে সামলাতে পারবে? রিহান তো একজন নামকরা ডাক্তার। ওর আশেপাশে তো সুন্দর মেয়ের অভাব নেই। মিতু আর রোকসোনা বানুর কথা শুনে তোয়ার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তোয়া নিজেকে সামলে নিয়ে বলল, রিহান ওরকম না ভাবি, ও আমাকে অনেক সম্মান করে। সম্মান করে? তোহা, তুই আসলেই একটা বোকা মেয়ে। তুই জানিস রেহানের বিয়ে শায়লা কতটা সুন্দরী? শায়লা সব সময় শর্ট ড্রেস পরে, রিহানের সাথে ছায়ার মতো লেগে থাকে। শায়লা আর রিহান ভাইয়া তো গত মাসে একটা কনফারেন্সে একসাথে 3 দিন বাইরে ছিল। তুই তো এসবের কিছুই জানিস না। দেখলে তোহা, আমি তো এটাই বোঝাতে চাইছি, বড় লোকদের ছেলেদের টাকার অভাব নেই আর সুন্দরী মেয়েদের অভাব নেই। তুই তো একটা সাধারণ ঘরের মেয়ে, তাও আবার হচ্ছে বিয়ের আসর থেকে বাতিল হওয়া। রিহান হয়তো তোকে দয়া করে বিয়ে করেছে, কিন্তু ওর মন তো শাইলার কাছেই পড়ে আছে। ভাবি, তুমি প্লিজ চুপ করো। রিহান আমাকে ভালোবাসে, ও আমাকে দয়া করেনি। ভালোবাসে? কালকেই তো বিয়ে হলো, এর মধ্যে এত ভালোবাসা কোত্থেকে এলো? তুই তো দেখছি অন্ধ হয়ে গেছিস। যা, নিজে গিয়ে ওর অফিসে দেখে আয় তোর স্বামী কার সাথে কি করছে। তোয়ার চোখে পানি চলে এলো।
সে আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে তোয়া খাটে উপর হয়ে কাঁদতে লাগলো। তার মনে বারবার লিজা আর মিতুর কথাগুলো ঘুরপাক খেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে রুমে ঢুকলো রিহানের বড় ভাবি নীরা। নীরা তোয়ার মাথায় হাত রাখলো। তোয়া, কি হয়েছে বোন? তুই কাঁদছিস কেন? বড় ভাবি, মৃত্যু ভাবি আর ফুফু যা বলছে সেগুলো কি সত্যি? রিহান কি সত্যি ওই শায়লা নামের মেয়েটাকে ভালোবাসে? ও কি আমাকে ঠকাচ্ছে? তোয়া, তুই ওদের কথা বিশ্বাস করলি? ফুপু আর ওই লিজা তো চাই তোদের সম্পর্কে ফাটল ধরাতে। আর তোর ভাবি মৃত্যু তো বরাবরই তোকে সহ্য করতে পারে না, সেটা তুই ভালো করেই জানিস। রিহান তোকে পাগলের মতো ভালোবাসে তোয়া। কিন্তু লিজা যে বলল রিহান আর শায়লা নাকি একসাথে বাইরে গেছিল, শায়লা নাকি সব সময় রিহানের সাথে সাথে থাকে। আমার খুব ভয় করছে বড় ভাবি, আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। শায়লা রিহানের বিয়ে, তাই কাজের প্রয়োজনে ওকে সাথে থাকতে হয়। এর মানে এই নয় যে রিহান ওকে ভালোবাসে। তুই যদি এতই সন্দেহ করিস তাহলে এক কাজ কর, রিহানের জন্য দুপুরের খাবার নিয়ে ওর অফিসে যা, নিজেই গিয়ে দেখে আয় তোর স্বামী কতটা ব্যস্ত। আর ওকে সারপ্রাইজ দিলে ও অনেক খুশি হবে। আমি যাব, কিন্তু রিহান যদি রেগে যায়? রেগে যাবে কেন? বউ নিজের হাতে খাবার নিয়ে গেলে কোন স্বামী রেগে যায় বল? তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি টিফিন বক্স গুছিয়ে দিচ্ছি। নীরার কথায় তোয়া কিছুটা সাহস পেল। সে তাড়াতাড়ি একটা সুন্দর লাল রঙের সালোয়ার কামিজ পরল। চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক দিয়ে তোয়া রেডি হয়ে নিল। নীরা টিফিন বক্স হাতে দিয়ে তোয়াকে গাড়িতে তুলে নিল। পুরো রাস্তা তোয়ার বুকটা ধুকপুক করতে লাগলো। সে একবার ভাবছে রিহান তাকে দেখে অনেক খুশি হবে, আবার পরক্ষণেই মিতুর কথাগুলো মনে পড়ে তার মনটা অজানা ভয়ে কুঁচকে যাচ্ছে। গাড়ি এসে থামলো রিহানের বিশাল হসপিটাল কাম অফিসের সামনে। তোয়া ধীর পায়ে ভেতরে ঢুকলো। রিসেপশনে জিজ্ঞেস করে সে রিহানের কেবিনের দিকে এগিয়ে গেল। রিহানের কেবিনের দরজাটা সামান্য খোলা ছিল। তোয়া দরজার কাছে যেতেই ভেতর থেকে হাসির শব্দ শুনতে পেল। তোয়া থমকে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে সে যা দেখলো তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। রিহান তার চেয়ারে বসে আছে আর তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে এক অত্যন্ত সুন্দরী মেয়ে। মেয়েটার পরনে একটা শর্ট স্কার্ট আর স্লিভলেস টপস। মেয়েটা রিহানের খুব কাছে ঝুঁকে পড়ে একটা ফাইলে কিছু দেখাচ্ছে আর খিলখিল করে হাসছে। রিহানও হাসি মুখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মেয়েটা রিহানের টাই ঠিক করে দিল নিজের হাতে, আর রিহান তাকে কিছুই বলল না। তোয়ার মনে হলো কেউ তার বুকের ভেতর একটা ধারালো ছুরি ঢুকিয়ে দিয়েছে। তোয়ার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। মিতু আর লিজার কথাগুলো তোয়ার কানের কাছে বাজতে লাগলো। রিহান, আপনি এত বড় ধোঁকাবাজ! আপনি আমার সাথে এমন অভিনয় কিভাবে করতে পারলেন? আপনি আমাকে ভালোবাসার কথা বলে অন্য মেয়ের সাথে এইভাবে হাসাহাসি করছেন। আমি আপনার ওই অফিসে ঢোকার যোগ্যতা রাখি না। আমি আপনাকে ঘেন্না করি রিহান, ঘেন্না করি। তোয়া আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। সে টিফিন বক্সটা দরজার বাইরে একটা টুলের ওপর রেখে দৌড়ে সেখান থেকে চলে এলো। তোয়া কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। তোয়া সারা রাস্তা শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো। তার মনে হতে লাগলো এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। সবাই তাকে শুধু করুণা করে আর ধোঁকা দেয়। বাড়িতে ফিরে তোয়া সোজা নিজের রুমে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। নীরা তোয়াকে ডাকতে ডাকতে দরজার কাছে এলো, কিন্তু তোয়া যেন কোনো উত্তর দিল না। তোয়া সারা ঘর অন্ধকার করে খাটের এক কোণে হাঁটু জড়িয়ে বসে রইল। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সে নিঃশব্দে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছে সে মরে যাচ্ছে কষ্টে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। তোয়া রুম থেকে বের হলো না, এক ফোঁটা পানিও খেলো না। সন্ধ্যা 7টায় রিহান বাসায় ফিরল। রিহানের চোখে মুখে চরম ক্লান্তি, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা। অফিসে টিফিন বক্স দেখে সে বুঝতে পেরেছিল তোয়া এসেছিল, কিন্তু তোয়া কেন তার সাথে দেখা না করে চলে গেল সেটা রিহান বুঝতে পারল না। রিহান সরাসরি নিজের রুমের দরজায় নক করলো। তোয়া, দরজা খোলো। তোয়া, আমি জানি তুমি ভেতরে আছো, দরজা খোলো পিচ্ছি। ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। রিহান আরো জোরে নক করতে লাগলো। তোয়া, আমার কিন্তু রাগ উঠছে। তুমি দরজা খুলবে নাকি আমি দরজা ভাঙবো? আমি 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে দরজা না খুললে আমি সত্যি দরজা ভেঙে ফেলবো। 1, 2, 3।
রিহান দরজা ভাঙার জন্য পা ওঠাতে যাবে, ঠিক সেই মুহূর্তে দরজাটা খুলে গেল। রিহান ভেতরে ঢুকে দেখলো পুরো ঘর অন্ধকার। রিহান তাড়াতাড়ি করে সুইচ টিপে লাইট জ্বালিয়ে দিল। লাইট জ্বলতেই রিহান দেখলো তোয়া খাটের পাশে মেঝেতে বসে আছে। তোয়ার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে, সারা মুখ কান্নায় ভিজে একাকার। সে দৌড়ে গিয়ে তোয়ার সামনে হাঁটু গেড়ে বসলো। তোয়া, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আর তুমি অফিসে গিয়ে দেখা না করে চলে এলে কেন? কেউ কিছু বলেছে তোমাকে? আমাকে বলো তোয়া, কার এত বড় সাহস যে আমার বউকে কাঁদায়? আমি তাকে খুন করে ফেলবো। আমাকে ছোবেন না আপনি। আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে একদম ছোবেন না। আমি আপনাকে ঘেন্না করি রিহান। আপনি একটা প্রতারক। তোয়া রিহানের হাতটা সজোরে ঝটকা দিয়ে সরিয়ে দিল। রিহান অবাক হয়ে তোয়ার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল না তোয়া হঠাৎ কেন এমন করছে। তোয়া, এসব কি বলছো তুমি? আমি তোমাকে ছুলে সেটা নোংরা হয়ে গেল? আমি প্রতারক? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আপনাদের মতো লোকেদের ধোঁকাবাজি বুঝতে পারিনি বলে আমি সত্যিই পাগল। আপনি আমাকে দয়া করে বিয়ে করেছেন, আবার মুখে মুখে ভালোবাসার নাটক করেন, আর অফিসে গিয়ে ওই শায়লার সাথে রোম্যান্স করেন। আমি সব দেখেছি রিহান, নিজের চোখে দেখেছি কিভাবে ওই মেয়েটা আপনার টাই ঠিক করে দিচ্ছিল, আর আপনি হাসছিলেন। আপনি আমাকে ঠকিয়েছেন। তোয়া হাউমাউ করে কেঁদে উঠল। রিহান তোয়ার কথা শুনে থমকে গেল। এবার সে পুরো ব্যাপারটা বুঝতে পারল। শাইলা শুধু একটা ফাইল দেখাচ্ছিল, আর রিহানের টায়ের পিনটা বাঁকা হয়েছিল বলে সেটা ঠিক করে দিচ্ছিল। রিহান তখন একটা জোকস শুনে হাসছিল, কিন্তু তোয়া সেটাকে ভুল বুঝেছে। রিহানের ভেতরে এক অদ্ভুত অনুভূতি হলো। তোয়ার এই পাগলামি, এই রাগ, এই কান্না, সবকিছুর পেছনে লুকিয়ে আছে তোয়ার তীব্র জেলাসিয়ার অধিকার বোধ। রিহান বুঝতে পারল তোয়া তাকে কতটা গভীরভাবে ভালোবাসতে শুরু করেছে। রিহান একটা দীর্ঘশ্বাস ফেলে তোয়ার আরো কাছে সরে গেল। তোয়া, আমার কথা শোনো। তুমি যা দেখেছো সেটা পুরো সত্যি নয়। শায়রা শুধু আমার পিয়ে, ওর সাথে আমার কাজের বাইরে আর কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে ভুল বুঝছো। আপনি মিথ্যা বলছেন। মিতু আপু আর লিজা আমাকে সব বলেছে। আপনারা দুজনে নাকি একসাথে 3 দিন বাইরেও ছিলেন। আপনি আমাকে বোকা পেয়েছেন। আমি আর আপনার সাথে থাকবো না। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোয়া বসা থেকে উঠে দরজার দিকে দৌড় দিতে চাইল, কিন্তু রিহান একটানে তোয়াকে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল। তোয়া রিহানের বুকে পাগলের মতো কিলঘুষি মারতে লাগলো। ছাড়ুন আমাকে, আমি থাকবো না আপনার সাথে। আপনি আমাকে ছেড়ে দিন। আমি মরে যাব, তাও আপনার মতো ধোঁকাবাজের সাথে থাকবো না। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আমি কিন্তু সত্যি নিজেকে ঠিক রাখতে পারবো না তোয়া। তুমি আমাকে না বুঝে না জেনে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ, আর আমি সব চুপচাপ শুনছি বলে তুমি আমাকে দুর্বল ভাবছো। রিহান তোয়ার দুই গাল শক্ত করে চেপে ধরে তোয়ার চোখের দিকে তাকালো। রিহানের চোখ দুটো রাগে আর আবেগে জ্বলজ্বল করছে। তোয়া রিহানের ওই জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে শান্ত হয়ে গেল। তোয়ার কান্না ফুপানিতে রূপ নিল। তুমি কি জানো তোয়া, আজ সারাদিন আমি তোমার জন্য কতটা পাগল হয়েছিলাম। আমি একটা মিটিং ক্যান্সেল করে তোমার জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমি জানতাম তুমি আসছো। আর তুমি আমাকে না দেখেই চলে এলে। ওই লিজা আর তোমার ওই কুচক্রী ভাবির কথা বিশ্বাস করে তুমি আমাকে ভুল বুঝলে। শায়লা আমার কলিগ, আমরা কনফারেন্সে গিয়েছিলাম কাজের জন্য, আর সেখানে আরও 10 জন ডাক্তার ছিল। আমি কি তোমাকে এতই সস্তা মনে হয়েছি যে আমি আমার স্ত্রীর মর্যাদা ভুলে অন্য মেয়ের সাথে প্রেম করব? তাহলে ও আপনার টাই ঠিক করে দিচ্ছিল কেন? আর আপনি হাসছিলেন কেন? আমার যে কতটা কষ্ট হচ্ছিল আপনি জানেন। আমার মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসছে। আমি মরে যাচ্ছিলাম কষ্টে। তোয়া আবার ডুকরে কেঁদে উঠল। রিহানের রাগ এক নিমেষেই গলে পানি হয়ে গেল। তোয়ার এই অধিকার বোধ, এই কষ্ট রিহানের বুকের গভীরে আঘাত করলো। রিহান তোয়াকে আরো শক্ত করে নিজের বুকের ভেতর লুকিয়ে ফেলল। রিহান তোয়ার চুলে মুখ গুজে ফিসফিস করে বলল, আই এম সরি তোয়া, আই এম রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি আমার একটা ছোট ভুলের জন্য তোমাকে এত কষ্ট পেতে হবে। শায়লার স্পর্ধা আমি আজই ভেঙে দেব। কাল থেকে সে আর আমার আশেপাশেও ঘেঁষতে পারবে না।
আমি কালকেই তাকে ফায়ার করে দেব। তুমি শুধু আর কেঁদো না পিচ্ছি, তোমার চোখের পানি দেখলে আমার বুকের ভেতরটা ছিঁড়ে যায়। সত্যি বলছেন? আপনি কালকেই ওকে বের করে দেবেন? ও আর কোনোদিন আপনার টাই ধরবে না তো? প্রমিস করছি তোয়া, আমার এই বুক, আমার এইটাই, আমার পুরো জীবন শুধু তোমার। তুমি ছাড়া এই রিহানকে ছোঁয়ার অধিকার আর কারো নেই, এমনকি জন্মদাত্রী মায়েরও নেই। তুমি আমার অস্তিত্ব তোয়া। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি কেন বুঝতে পারো না? রিহানের ভারী আর আবেগময় কণ্ঠ তোয়ার সমস্ত ভুল বোঝাবুঝির পাহাড় ধসিয়ে দিল। তোয়া নিজের অজান্তে রিহানের শার্ট শক্ত করে খামচে ধরল। তোয়া রিহানের বুকে মুখ ফুলুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিন্তু এবারের কান্নাটা কষ্টের নয়, এবারের কান্নাটা পরম আশ্রয়ের, ভালোবাসার আর শান্তি পাওয়ার। রিহান তোয়ার মাথাটা আলতো করে উছিয়ে ধরল। তোয়ার চোখের পানিগুলো নিজের ঠোঁট দিয়ে যত্ন করে মুছে দিল। রিহানের এমন ভালোবাসায় তোয়ার সারা শরীর কেঁপে উঠল। তোয়া চোখ বন্ধ করে ফেলল। রিহান তোয়ার কপালে, চোখে এবং গালে গভীর ভালোবাসার চুমু খেতে লাগলো। তোয়ার সমস্ত অভিমান, সমস্ত অভিযোগ রিহানের এই নিবিড় আদরে কোথায় যেন হারিয়ে গেল। সারাদিন কিছু খাওনি কেন? তুমি কি জানো তুমি না খেলে আমারও যে খিদে লাগে না? আমি যে অফিসে এক গ্লাস পানিও খেতে পারিনি তোমার টেনশনে। আমার তো খিদে পায়নি। আর আপনি কেন খাননি? আপনাকে তো কেউ না করেনি। আমার বউ না খেয়ে কাঁদবে আর আমি বসে বসে খাবো? এতটা স্বার্থপর আমি নই তোয়া। চলো, আমার টিফিন বক্সটা এখনো অক্ষত আছে, আজ আমরা দুজনে এক প্লেটে খাবো। কিন্তু খাবার তো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হোক বা গরম, তোমার হাতের ছোঁয়া থাকা খাবার আমার কাছে অমৃতের মতো। এসো। রিহান তোয়াকে কোলে তুলে নিল। তোয়া লজ্জায় রিহানের বুকে মুখ লুকালো। রিহান তোয়াকে নিয়ে সোফায় বসলো এবং নিজের হাতে তোয়াকে খাইয়ে দিতে লাগলো। তোয়াও পরম যত্নে রিহানকে খাইয়ে দিল। দুজনের এই নীরব চোখের ভাষা, এই খুনসুটি আর গভীর ভালোবাসা পুরো ঘরের পরিবেশটাকে এক স্বর্গীয় রূপ দিল। বাইরের জগতের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত জেলাসি যেন তাদের এই পবিত্র ভালোবাসার কাছে হার মেনে গেল। রাত গভীর হতে লাগলো আর রিহান তোয়ার সম্পর্কের বন্ধন আরো দৃঢ়, আরো অটুট হতে শুরু করলো। সকালের মিষ্টি রোদ জানালার ফাঁক গলে ঘরের ভেতরে এসে পড়েছে। রিহান আয়নায় সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম লাগাচ্ছে। তোয়া বিছানায় বসে এক দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে আছে। কাল রাতের পর থেকে তোয়ার মনটা অনেক শান্ত। রিহান হঠাৎ ফোন হাতে নিয়ে কাউকে কল করলো। হ্যালো HR, আমি ডাক্তার রিহান বলছি। শাইলা নামের আমার যে পিএ আছে তাকে এখনই টার্মিনেশন লেটার ধরিয়ে দিন। হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওর আর এই হসপিটালে আসার কোনো দরকার নেই। ওর সমস্ত পাওনা বুঝিয়ে দিয়ে আজই ওকে বিদায় করুন। রিহান কলটা কেটে দিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো। তোয়া অবাক হয়ে চোখ বড় বড় করে রিহানের দিকে তাকিয়ে রইল। আপনি সত্যিই ওকে চাকরি থেকে বের করে দিলেন? আমি তো ভেবেছিলাম আপনি আমাকে শান্ত করার জন্য কাল রাতে শুধু মিথ্যা করে বলেছিলেন। রিহান কখনো নিজের বউয়ের সাথে মিথ্যা কথা বলে না তোয়া। আমি কাল রাতেই তোমাকে কথা দিয়েছিলাম যে মেয়ে আমার আর তোমার মাঝখানে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে তার মুখ আমি আর কখনো দেখব না। আমি আমার প্রমিস রেখেছি। কিন্তু ও তো শুধু আপনার কলিগ ছিল। আমার তো এখন খুব খারাপ লাগছে। আমার জেদের জন্য একটা মেয়ের চাকরি চলে গেল। আপনার হাসপাতালের মানুষজন কি ভাববে? মানুষজন চুলোই যাক, আমার কাছে এই দুনিয়ার সবার চেয়ে তোমার জেদ, তোমার অভিমান আর তোমার চোখের পানি বেশি দামি। তুমি কষ্ট পাবে আর আমি সেই কারণটাকে প্রশ্রয় দেব। এতটা সস্তা স্বামী আমি নই তোয়া। আমার বউয়ের মনে যে ভয় ধরায় তাকে আমি এক মুহূর্ত সহ্য করব না। আপনি এত ভালোবাসেন আমাকে? আমার তো এখনো বিশ্বাস হতেই চায় না। মনে হয় যেন আমি কোনো স্বপ্ন দেখছি। স্বপ্ন নয় পিচ্ছি, এটাই সত্যি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। এদিকে এসো, আমার কাছে এসো। তোয়া ধীর পায়ে রিহানের সামনে গিয়ে দাঁড়ালো। রিহান তোয়াকে দুই হাত দিয়ে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। তোয়া রিহানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেললো। আমি আজ অফিসে যাব না ভাবছি। তোমাকে ছেড়ে এক মুহূর্ত কোথাও যেতে ইচ্ছে করছে না আমার। ইচ্ছে করছে সারা দিন তোমাকে এভাবেই বুকের মাঝে
লুকিয়ে রাখি। না না, আপনি অফিসে যান। এমনিতেই সবাই আমাকে অপয়া বলে, এখন আপনি আমার জন্য অফিস কামাই করলে আপনার আম্মু আমাকে আরও কথা শোনাবে। প্লিজ আপনি যান। কেউ তোমাকে অপয়া বলার সাহস পাবে না, আর বললেও আমি সেটা সহ্য করব না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু কথা দিচ্ছি আজ আমি অনেক তাড়াতাড়ি বাসায় ফিরে আসব। দুপুরে একসাথে খাবো আমরা। সত্যি তাড়াতাড়ি আসবেন তো? আমার কিন্তু আপনাকে ছাড়া এই বিশাল বাড়িতে একদম একা একা লাগে, আমার খুব ভয় করে। আমি কথা দিচ্ছি পিচ্ছি, ঠিক 1টার মধ্যে আমি বাসায় চলে আসব। তুমি একদম মন খারাপ করবে না। কেউ কিছু বললে সোজা আমাকে কল করবে। রিহান তোয়ার কপালে দীর্ঘক্ষণ চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে গেল। তোয়া মুচকে হেসে নিজের শাড়ি ঠিক করে রুম থেকে বের হলো। তোয়া ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে এগোতেই রোকসোনা বানু লিজা আর মিতুর ফিসফিস কথার শব্দ শুনতে পেল। মিতু, এই তুই তো এই মেয়ের আপন ভাবি, একটু একটু বুদ্ধি দে না, কিভাবে এই মেয়েকে রেহানের জীবন থেকে তাড়ানো যায়। আমার লিজা তো রেহানকে ছাড়া বাঁচবে না। উফাম্মা, আমি তো চাই তুই এই বাড়ি থেকে দূর হোক। ও তো আমার বাপের বাড়ির বোঝা। আমি অনেক কষ্টে বিয়ে দিয়ে ঘাট থেকে নামিয়েছিলাম, কিন্তু ওই বিয়ে ভেঙে গেল। এখন ও এত বড় ঘরে রাজত্ব করবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ভাবি, তুমি কোনো চিন্তা করো না, আজ ভাইয়া অফিসে গেছে। এই সুযোগে ভাইয়াকে এমন একটা গেম দেখাবো যে ভাইয়া নিজেই ওই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। রনি ভাইয়া তোয়াকে একা পেলেই আসল কাজটা করবে। তোয়া কথাগুলো শুনে শিউরে উঠল। তোয়ার হাত পা ভয়ে কাঁপতে শুরু করলো। তোয়া এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সোজা দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরে রহিমা বুয়া কাজ করছিল। বুয়া, আমাকে একটু পানি দেবেন? আমার খুব তৃষ্ণা পেয়েছে। ও মা, নতুন বৌমা, আপনি এভাবে কাঁপতাছেন কেন? আপনার মুখ তো শুকাইয়া কাঠ হয়ে গেছে। দাঁড়ান, আমি পানি দিতাছি। তোয়া ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। তোয়ার বুকের ধুকপুকানি কমছে না। সে ঠিক করলো আজ সারাদিন সে রুম থেকে বের হবে না। তোয়া দ্রুত পা চালিয়ে সিঁড়ির দিকে যেতে নিলেই মাঝপথে রনি এসে তোয়ার পথ আটকে দাঁড়ালো। রনির চোখে নোংরা দৃষ্টি। কি গো নতুন বউ, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আমাকে দেখে ভয় পেলে নাকি? আপনি আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন? পথ ছাড়ুন, আমি রুমে যাব। রুমে তো যাবেই, কিন্তু এত তাড়াহুড়ো কেন? চলো না, আমরা দুজনে মিলে ছাদে গিয়ে একটু গল্প করি। রিহান ভাইয়া তো অফিসে, আমি তোমাকে খুব ভালো সময় দেব। অসভ্য লোক, মুখ সামলে কথা বলুন। আমি আপনার বড় ভাইয়ের স্ত্রী। আপনি আমার সাথে এইভাবে কথা বলার সাহস কোথায় পেলেন? পথ ছাড়ুন বলছি। বড় ভাইয়ার স্ত্রী তো কি হয়েছে? রিহান ভাইয়া তো তোমাকে দয়া করে বিয়ে করেছে। তোমার মতো একটা সস্তা মেয়েকে কি আর রিহান ভাইয়া ভালোবাসে নাকি? ওর তো অভাব নেই। তুমি বরং আমার কাছে এসো, আমি তোমাকে আসল আদর দেব। রনি কথাগুলো বলে তোয়ার হাত ধরার জন্য হাত বাড়ালো। তোয়া ভয়ে চিৎকার করে রনির হাতটা সজোরে সরিয়ে দিল। তোয়া পেছনে ফিরে দৌড়তে যাবে, ঠিক তখন দেখলো মিতু ভাবি সিঁড়ির ওপরে দাঁড়িয়ে সব দেখছে। ভাবি, মিতু ভাবি, দেখো না, এই লোকটা আমাকে বিরক্ত করছে, আমাকে উল্টোপাল্টা কথা বলছে। ভাবি, তুমি ওকে কিছু বলো। আমি কি বলবো? তুই নিশ্চয়ই রনিকে কোনো ইশারা করেছিস, নাইলে ও কেন শুধু শুধু তোর কাছে আসবে? তুই তো বিয়ের আসর থেকে বাতিল হওয়া মেয়ে। তোর স্বভাব চরিত্র যে কতটা খারাপ সেটা তো আমি ভালো করেই জানি। রনি, তুই যা, আমি কিছু ইচ্ছে করে দেখিনি। মিতু মুচকি হেসে সেখান থেকে চলে গেল। তোয়া অবাক হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। নিজের আপন ভাবি এমন কথা বলতে পারে এটা তোয়া বিশ্বাসই করতে পারলো না। তোয়ার চোখ ফেটে পানি বেরিয়ে এলো। দেখলে তো, তোমার আপন ভাবেই যখন তোমাকে সাপোর্ট করলো না, তখন এই বাড়িতে তোমাকে কে বাঁচাবে? চুপচাপ আমার কথা শোনো, আমি যা বলবো তাই করবে, না হলে আমি সবাইকে গিয়ে বলবো যে তুমি আমাকে ইশারা করে নিজের রুমে ডাকছিলে। আপনি একটা জানোয়ার। আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে আমি চিৎকার করে সবাইকে ডাকবো। আপনি আমাকে চেনেন না। রিহান আসলে আপনাকে খুন করে ফেলবে।
রিহান আসলে আপনাকে খুন করে ফেলবে। রিয়ান ভাইয়া ও তো অফিসে, ও আসবে সেই সন্ধ্যায়, এতক্ষণে তো খেলা শেষ হয়ে যাবে। এদিকে এসো সুন্দরী। রনি জোর করে তোয়ার হাত চেপে ধরলো। তোয়া ব্যথায় আর ভয়ে চিৎকার করে উঠল। তোয়া রনির হাত ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করে দিল। ছাড়ুন আমাকে, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। রিহান, রিহান আপনি কোথায়? এই জানোয়ারটা আমাকে ছুঁচ্ছে। রিহান, চিৎকার করো না বলছি, মুখ বন্ধ রাখো। তুমি আজ আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। রনি তোয়াকে জোর করে দেওয়ালের সাথে চেপে ধরলো। তোয়া ডুকরে কেঁদে উঠল। ঠিক সেই মুহূর্তে বাড়ির প্রধান দরজা সজোরে খুলে গেল। রিহান দাঁড়িয়ে আছে দরজায়। রিহানের চোখে মুখে যেন কালবৈশাখী ঝড়। রিহান এক ছুটে এসে রনির কলার ধরে এক ঝটকায় তোয়াকে রনির থেকে দূরে সরিয়ে দিল। রনি, তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের গায়ে হাত দিস? রিহান রনির মুখে সজোরে এক ঘুষি বসিয়ে দিল। রনি ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে গেল। রনির ঠোঁট ফেটে রক্ত বের হতে শুরু করলো। তোয়া ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। রিহান পাগলের মতো রনির ওপর ঝাঁপিয়ে পড়ল। জানোয়ারের বাচ্চা, তুই জানিস তুই কার গায়ে হাত দিয়েছিস? তুই তোয়াকে ছুঁয়েছিস। আজ আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো, তোকে আমি মেরেই ফেলবো আজ। রিহান রনিকে মেঝেতে ফেলে এলো পাথারি লাথি আর ঘুষি মারতে লাগলো। রনি ব্যথায় কোকাতে শুরু করলো। রিহানের চিৎকারে পুরো বাড়ির মানুষ ড্রয়িং রুমে ছুটে এলো। সালমা বেগম, রাইহান আহমেদ, রোকসোনা বানু, লিজা আর মিতু সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখলো। ওমা, কি হচ্ছে সব? রেহান, তুই আমার ছেলেকে মারছিস কেন? ওরে আমার রনি রে, কে কোথায় আছো? আমার ছেলেকে বাঁচাও। রিহান, ছাড় ওকে, তুই পাগল হয়ে গেলি নাকি? রনিকে এভাবে কেউ মারে? ছাড় বলছি। কেউ আমার সামনে আসবেন না আম্মু, আজ আমি এই জানোয়ারটাকে মেরেই ফেলবো। ওর সাহস কিভাবে হলো আমার বউয়ের দিকে নোংরা চোখে তাকানোর? ওর সাহস কিভাবে হলো তোয়ার হাত ধরার? রিহান রনির গলা চেপে ধরলো। রাইহান আহমেদ আর ফারহান দৌড়ে এসে রিহানকে জোর করে রনির ওপর থেকে টেনে তুললো। রোকসোনা বানু আর লিজা রনিকে ধরে কাঁদতে শুরু করলো। আমার ছেলে এমনটা করতেই পারে না। তোর ওই অপয়া বউ নিশ্চয়ই আমার ছেলেকে ইশারা করেছে। আমার ছেলে তো হীরার টুকরো, তোর বউয়ের স্বভাব চরিত্র খারাপ। আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে একটা কালনাগিনী। বিয়ের একদিন পার হতেই সে দেওরের সাথে লাইন মারা শুরু করেছে। ওই অলক্ষণে মেয়েকে তুই এই বাড়িতে এনে আমাদের সবার সম্মান ডুবিয়েছিস। রিহান, এই অপয়া মেয়েটাকে এখনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। সালমা বেগমের কথা শুনে তোয়া হাউমাউ করে কেঁদে উঠল। তোয়া ফ্লোরে বসে দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আম্মু, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। আমি রান্নাঘর থেকে পানি খেয়ে আসছিলাম, তখন উনি আমার পথ আটকে দাঁড়ায়, আমাকে নোংরা কথা বলে আর জোর করে আমার হাত ধরে। আমি চিৎকার করছিলাম। মিতু ভাবিও তো সব দেখেছে। ভাবি, তুমি বলো না আমি কিছু করিনি। আমি কিছু দেখিনি, আমি কি বলবো? আমি তো শুধু দেখতে চেয়েছি তুই রনির সাথে হাসাহাসি করে কথা বলছিস। তুই রনিকে ছাদে ডাকছিলি, আমি নিজের কানে শুনেছি। এখন তুই ধরা পড়ে গিয়ে রনির ওপর দোষ চাপাচ্ছিস। তোয়া, তুই এত নীচ হতে পারলি? মিতুর মিথ্যা কথা শুনে তোয়া পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। তোয়ার মনে হলো আসমান ভেঙে তার মাথার উপর পড়ছে। তোয়া অসহায়ভাবে রিহানের দিকে তাকালো। রিহান, আমি মিথ্যা বলছি না, বিশ্বাস করুন আমাকে। আমি আপনার সাথে কোনো বেইমানি করিনি, আপনি আমাকে বিশ্বাস করুন। চুপ, একদম চুপ করবে তোয়া। তুমি একটা কথাও বলবে না আর? রিহানের ধমক শুনে তোয়া ভয়ে চুপ হয়ে গেল। তোয়ার চোখ দিয়ে শুধু অঝরে পানি পড়তে লাগলো। রিহান ধীর পায়ে এগিয়ে গিয়ে তোয়াকে দুই হাত ধরে মাটি থেকে তুলে নিজের বুকের সাথে মিশিয়ে ধরলো। তোয়া অবাক হয়ে গেল। রিহান তোয়ার মাথায় হাত বুলিয়ে শান্ত করতে লাগলো। তুমি কাঁদছো কেন তোয়া? তোমাকে প্রমাণ দিতে হবে না। আমি জানি আমার তোয়া কেমন। আমি জানি তুমি কতটা পবিত্র। এই বাড়ির এই নোংরা মানুষগুলোর কাছে তোমার কোনো সাফাই গাওয়ার প্রয়োজন নেই। রিহান, তুই এখনো ওই কালনাগিনীকে বুকে জড়িয়ে ধরে আছিস? তুই কি সত্যি অন্ধ হয়ে গেছিস? মিতু ওর আপন ভাবি হয়েও ওর নামে বলছে, আর তুই ওকে বিশ্বাস করছিস? তুই এক্ষুনি ওকে এই বাড়ি থেকে বের করে দে। আম্মু, আপনার মুখটা এবার বন্ধ করুন। আর একটা বাজে শব্দ যদি তোয়াকে নিয়ে উচ্চারণ করেছেন, তবে আমি কিন্তু ভুলে যাব যে আপনি আমার জন্মদাত্রী মা। তোয়া আমার স্ত্রী, আমার সম্মান, আমার অস্তিত্ব। ওকে অপয়া বলার সাহস
আপনার কিভাবে হলো? বড় আপা, তুই দেখছিস তোর ছেলে একটা রাস্তার মেয়ের জন্য কিভাবে অপমান করছে। এই মেয়ের জন্য ও আমার রনিকে আজ মেরেই ফেলতো। ফুপু, আপনার ওই কুলাঙ্গার ছেলেটাকে আজ আমি ছেড়ে দিয়েছি শুধু আমার বাবার মুখের দিকে তাকিয়ে। আমি নিজে দেখেছি ও তোয়ার হাত ধরে জোর করে ওকে দেয়ালের সাথে চেপে ধরেছিল। আর মিতু ভাবি, আপনি তো একটা বেঈমান। নিজের আপন ননদের নামে মিথ্যা অপবাদ দিতে আপনার বুকটা কাঁপলো না? আমি মিথ্যে বলিনি, তো একটা খারাপ মেয়ে। শাট আপ। আমি আর এই বাড়ির কারো মুখ থেকে একটা শব্দও শুনতে চাই না। যে বাড়িতে আমার বউয়ের কোনো সম্মান নেই, যে বাড়িতে আমার বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস পায় একটা জানোয়ার, সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। রিহানের কথায় পুরো ড্রয়িং রুমে যেন বোমা ফাটলো। সালমা বেগম আর রাইহান আহমেদ চমকে উঠলেন। রিহান, বাবা এসব কি বলছিস তুই? রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিস না বাবা। তুই রনিকে মারছিস, ভালো করেছিস। আমি নিজে রনিকে পুলিশের হাতে তুলে দেব, কিন্তু তুই বাড়ি ছাড়ার কথা বলছিস কেন? না আব্বু, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি এমন কোনো জায়গায় তোয়াকে রাখবো না যেখানে পদে পদে ওকে অপমান সহ্য করতে হয়, যেখানে ওর চরিত্র নিয়ে কথা ওঠে, যেখানে আমার মা নিজে আমার বউকে অপয়া বলে গালি দেয়। সেখানে আমি থাকতে পারি না আব্বু। আমি তোয়াকে নিয়ে আজই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। রিহান, তুই এটা একটা মেয়ের জন্য তোর মাকে ছেড়ে যাবি? এই মেয়ে তোকে কালো জাদু করেছে, তুই যাবি না কোথাও। আমি তোকে যেতে দেব না। আপনি আমাকে আটকাতে পারবেন না আম্মু। আমি আমার বউয়ের চোখের পানির সাথে কোনো আপোষ করব না। আমি এমন স্বামী নই যে বউয়ের অপমান দেখেও চুপ করে থাকব। তোয়া চলো আমার সাথে। তোয়া অঝরে কাঁদছে। তোয়া রিহানের শার্ট শক্ত করে ধরে আছে। রিহান তোয়ার হাত ধরে সোজা সিঁড়ি দিয়ে উপরে নিজেদের রুমে চলে গেল। তোয়া রুমে গিয়ে ফ্লোরে বসে টুকরে কেঁদে উঠল। আমার জন্য আজ আপনার পরিবার ভেঙে যাচ্ছে রিহান। আমি সত্যি একটা অপয়া মেয়ে। আমি যেখানেই যাই শুধু অশান্তি আর অশান্তি। আপনি আমাকে আমার বাবার কাছে রেখে আসুন। আমি আপনার জীবন থেকে দূরে চলে যাব। আমি চাই না আমার জন্য আপনি আপনার মায়ের থেকে আলাদা হন। তোয়া, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি, নিজেকে অপয়া বলবে না। তুমি আমার জন্য রহমত, তুমি আমার জীবনের আলো। আমার পরিবার ভাঙছে তোমার জন্য নয়, তাদের নিজেদের নোংরা মানসিকতার জন্য। আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমার রক্ষক হয়ে থাকব। আমি আমার কথা রাখছি। রিহান আলমারি থেকে একটা বড় ট্রলি ব্যাগ বের করে দ্রুত নিজেদের কিছু কাপড় চোপড় গুছিয়ে নিল। তোয়া ফ্লোরে বসে শুধুই কাঁদছে। রিহান ব্যাগ গোছানো শেষ করে তোয়ার সামনে গিয়ে বসলো। তোয়া, আমার দিকে তাকাও। তুমি কি আমাকে বিশ্বাস করো? আমি আপনাকে আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস করি রিহান, কিন্তু আমার যে খুব ভয় করছে। ভয় নেই পিচ্ছি, তোমার রিহান থাকতে তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে এমন এক পৃথিবীতে নিয়ে যাব যেখানে কোনো ষড়যন্ত্র থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো। আর থাকবে আমাদের অনেকগুলো ভালোবাসা। চলো এবার। রিহান তোয়ার চোখের পানি মুছে দিয়ে তোয়াকে বুকে জড়িয়ে ধরলো। তোয়া রিহানের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রিহান তোয়াকে বুকের সাথে জড়িয়ে ধরে এক হাতে ট্রলি ব্যাগটা নিয়ে রুম থেকে বের হলো। রিহান আর তোয়াকে নিচে নামতে দেখে সালমা বেগম টুকরে কেঁদে উঠলেন। রিহান, তুই যাস না বাবা, আমি তোকে কিছু বলবো না, তোরা থেকে যা। অনেক দেরি হয়ে গেছে আম্মু। তোয়াকে তোমরা যে অপমান করেছো সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। তোয়াকে আমি যে সম্মান দিতে চেয়েছি সেটা তোমরা দিতে পারোনি। আমি চললাম। আব্বু, তুমি ভালো থেকো। রাইহান আহমেদ নিঃশব্দে কাঁদছেন। তিনি রিহানকে আর বাধা দিলেন না। রিহান তোয়ার হাত শক্ত করে ধরে বাড়ির মেইন গেট দিয়ে বেরিয়ে গেল। তোয়া বারবার পেছন ফিরে তাকাচ্ছিল আর কাঁদছিল। রিহান তোয়াকে গাড়িতে বসিয়ে নিজেও উঠে বসলো। গাড়ি স্টার্ট দিল রিহান। পেছনের বিশাল বাড়িটা আস্তে আস্তে দূরে মিলিয়ে যেতে লাগলো। গাড়ির ভেতরে পিনপতন নীরবতা। তোয়া সিটের সাথে মিশে বসে অঝরে কাঁদছে। রিহান এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে অন্য হাত দিয়ে তোয়ার হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। রিহান তোয়ার হাতের উল্টো পিঠে এক গভীর চুমু খেলো। একদম কাঁদবে না তো, আমি তোমার সাথে আছি। এই রিহান বেঁচে থাকতে তোমাকে কেউ আর একটা কটু কথাও বলতে পারবে না। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো, যেখানে তুমি শুধু আমার পিচ্চি বউ আর আমি তোমার রোমান্টিক বর।
রিহানের কথায় তোয়া ডুকরে কেঁদে উঠে রিহানের কাঁধে মাথা রাখলো। রিহান তোয়ার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। গাড়ির কাঁচ ভেদ করে আসা বিকেলের ম্লান আলোয় দুজনের নতুন জীবনের এক অজানা গন্তব্যের যাত্রা শুরু হলো। শহরের কোলাহল ছাড়িয়ে একটি শান্ত এবং স্নিগ্ধ আবাসিক এলাকায় এসে রিহানের গাড়ি থামলো। চারপাশের পরিবেশ একদম নিস্তব্ধ। বিশাল একটি ডুপ্লেক্স বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো রিহান। গাড়ির ভেতরে তোয়া এখনো মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আজ তার জন্য রিহানকে নিজের বাড়ি নিজের পরিবার ছাড়তে হলো। এই অপরাধবোধ তোয়াকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। রিহান একটা দীর্ঘশ্বাস ফেলে তোয়ার দিকে তাকালো। কান্না কি আজ থামবে না তোয়া? তুমি এভাবে কাঁদলে আমার বুকে কতটা কষ্ট হয় সেটা কি তুমি বুঝতে পারো না? আমি খুব খারাপ রিহান, আমার জন্যই তো আজ সব হলো। আমি যদি ওই পানি আনতে না যেতাম তাহলে ওই জানোয়ারটা আমার কাছে আসতে পারতো না, আর আপনাকেও বাড়ি ছাড়তে হতো না। আমি আপনার জীবনে শুধু অশান্তি নিয়ে এসেছি। তোয়া, আমি তোমাকে আর একবারও নিজের নামে এসব আজে বাজে কথা বলতে নিষেধ করছি। ওই লোকটার নোংরা মানসিকতার জন্য তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন? আর আমি আমার নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছি তোমাকে সম্মান দেওয়ার জন্য। তুমি আমার শান্তি, অশান্তি নও। তোয়া চোখ মুছে রিহানের দিকে তাকালো। রিহানের চোখে বিন্দুমাত্র আক্ষেপ নেই, বরং এক অদ্ভুত স্বস্তি খেলা করছে। রিহান গাড়ি থেকে নেমে ঘুরে এসে তোয়ার দিকে দরজাটা খুলে দিল। রিহান হাত বাড়িয়ে দিল তোয়ার দিকে। এসো পিচ্চি বউ, আমাদের নতুন ঠিকানায়, আমাদের নতুন পৃথিবীতে তোমাকে স্বাগত। তোয়া দ্বিধা নিয়ে রিহানের হাতের ওপর নিজের ছোট হাতটা রাখলো। রিহানের হাতের উষ্ণ স্পর্শে তোয়ার বুকের ধুকপুকানি বেড়ে গেল। গাড়ি থেকে নামতেই তোয়া বিশাল সুন্দর বাড়িটা দেখে অবাক হয়ে গেল। বাড়িটার চারপাশে অনেক গাছপালা আর সামনে একটা সুন্দর বাগান। এই বাড়িটা কার রিহান? আমরা এখানে কেন এসেছি? এটা আমাদের বাড়ি তোয়া, চলো ভেতরে যাই। রিহান তোয়ার হাত শক্ত করে ধরে বাড়ির ভেতরে প্রবেশ করলো। তোয়া ভেতরে ঢুকে আরো বেশি অবাক হয়ে গেল। পুরো বাড়িটা রাজপ্রাসাদের মতো সাজানো। ড্রয়িং রুমের বিশাল সোফা, সুন্দর ঝাড়বাতি আর চারপাশের ছিমছাম গোছানো পরিবেশ দেখে তোয়ার মনে হলো সে কোনো স্বপ্নের রাজ্যে চলে এসেছে। রিহান, এত সুন্দর বাড়ি, কিন্তু আপনি এই বাড়ি কখন কিনলেন? আমরা তো হুট করেই চলে এলাম, তাহলে এত সব গোছানো কিভাবে? আমি এই বাড়িটা 2 বছর আগে কিনেছিলাম তোয়া, আর তখন থেকে তিল তিল করে বাড়িটাকে সাজিয়েছি, গুছিয়েছি শুধু তোমার জন্য। আমার জন্য? কিন্তু আপনি তো আমাকে মাত্র 2 দিন আগে বিয়ে করলেন, তাহলে 2 বছর আগে কিভাবে? রিহান তোয়ার দিকে ফিরে তোয়ার 2 গালে হাত রাখলো। রিহানের চোখের গভীরতা তোয়াকে যেন গ্রাস করে নিতে লাগলো। তোয়া, আমি তোমাকে বলেছি না, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। যখন তুমি কলেজে ভর্তি হয়েছিলে তখন থেকে আমি স্বপ্ন দেখতাম তোমাকে নিজের করে পাওয়ার। আমি জানতাম একদিন তুমি আমার বউ হয়ে আমার বাড়িতে আসবে, তাই তোমার পছন্দের রঙে, তোমার পছন্দের ডিজাইনে আমি বাড়িটা সাজিয়েছিলাম। শুধু অপেক্ষা করছিলাম সঠিক সময়ের। তোয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। তোয়া বিশ্বাসই করতে পারছে না যে কেউ তাকে এতটা ভালোবাসতে পারে। তোয়া এতদিন যে মানুষটাকে ভুল বুঝে এসেছে, সেই মানুষটা তাকে পাওয়ার জন্যে কত আগে থেকে স্বপ্ন বুনেছে। তোয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ঝট করে রিহানের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। আপনি এত ভালোবাসেন আমাকে? কেন বাসেন এত ভালো? আমি তো আপনাকে শুধু ভুল বুঝেছি, আপনার সাথে জেদ করেছি, আপনাকে কত খারাপ কথা বলেছি। আমি আপনার এই ভালোবাসার যোগ্য না রিহান। ইস, একদম চুপ। তুমি আমার এই বুকের একমাত্র যোগ্য দাবিদার তোয়া। তোমার ওই পাগলামি, জেদ আর অভিমানগুলোই তো আমাকে তোমার প্রেমে পাগল করেছে। তুমি কেঁদো না পিচ্ছি, তোমার চোখের পানি দেখলে আমার মনে হয় কেউ আমার বুকটা চিরে ফেলছে। রিহান তোয়াকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরলো। তোয়া রিহানের শার্ট খামছে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ রিহান অনুভব করলো তোয়ার শরীরটা কাঁপছে। রিহান তোয়াকে নিজের থেকে একটু দূরে সরিয়ে তোয়ার কপালে হাত রাখলো। তোয়ার কপাল জ্বরে পুড়ে যাচ্ছে। তোয়া, তোমার তো প্রচণ্ড জ্বর, শরীর এতটা গরম কেন তোমার? আর তুমি কাঁপছো? আমার খুব শীত করছে রিহান, আমার মাথাটা খুব ব্যথা করছে, মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে যাবে। সারাদিনের এত ধকল, এত কান্না, এত স্ট্রেস, তোমার মতো পিচ্ছি একটা মেয়ের শরীর তো খারাপ করবেই। তুমি দাঁড়াও, আমি তোমাকে
রুমে নিয়ে যাচ্ছি। রিহান এক মুহূর্ত দেরি না করে তোয়াকে কোলে তুলে নিল। তোয়া জ্বরের ঘোরে রিহানের বুকে মুখ লুকিয়ে ফেলল। রিহান তোয়াকে নিয়ে সোজা দোতলার বিশাল মাস্টার বেডরুমে চলে গেল। তোয়াকে খুব সাবধানে নরম বিছানায় শুইয়ে দিল। তোয়া শীতে কাঁপতে কাঁপতে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। তোয়া, আমি এখনই আসছি, তুমি শুধু চোখ বন্ধ করে থাকো। রিহান দৌড়ে নিচে গেল। কিচেন থেকে এক বাটি হালকা গরম পানি আর একটা পরিষ্কার তোয়ালে নিয়ে এলো। ফার্স্ট এইড বক্স থেকে জ্বরের ওষুধ আর থার্মোমিটার নিয়ে দৌড়ে আবার রুমে এলো। তোয়ার তাপমাত্রা চেক করে দেখলো জ্বর 103 ডিগ্রি। রিহানের চোখ মুখ চিন্তায় কালো হয়ে গেল। তোয়া, চোখ খোলো, ওষুধটা খেয়ে নাও পিচ্ছি। আমি ওষুধ খাবো না, ওষুধ খুব তেতো, আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দিন। জেদ করো না তোয়া, তোমার অনেক জ্বর, ওষুধ না খেলে জ্বর কমবে কিভাবে? একটু হা করো লক্ষ্মীটি। না, আমি খাবো না, মানে খাবো না। জ্বরের ঘোরেও তোয়ার জেদ দেখে রিহান মুচকি হাসলো। রিহান নিজে একটা ওষুধ মুখে নিয়ে পানি খেলো। তারপর তোয়াকে জোর করে তুলে তোয়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে ওষুধটা তোয়ার মুখে পার করে দিল। তোয়া চমকে উঠে রিহানের শার্ট খামচে ধরলো। রিহান তোয়াকে পানি খাইয়ে দিয়ে আবার বিছানায় শুইয়ে দিল। জেদ করলে এভাবেই ওষুধ খেতে হবে কিন্তু, বলে দিলাম। এবার চুপচাপ ঘুমাও। তোয়া জ্বরের ঘোরে চোখ বন্ধ করে ফেললো। রিহান তোয়ার মাথার কাছে বসে তোয়ালেটা পানিতে ভিজিয়ে তোয়ার কপালে জলপট্টি দিতে শুরু করলো। রিহানের চোখে ঘুম নেই। সে একদৃষ্টিতে তোয়ার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আছে। তোয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তোয়া ঘুমের ঘোরে বিড়বিড় করতে শুরু করলো। রিহান, আমাকে ছেড়ে যাবেন না, আমাকে একা করে দেবেন না। সবাই আমাকে অপয়া বলে, আপনিও আমাকে দূরে ঠেলে দেবেন না। আমার যে আপনি ছাড়া কেউ নেই। ঘুমের ঘোরে তোয়ার এই কথাগুলো রিহানের বুকের ভেতর হাহাকার তৈরি করলো। রিহান তোয়ার একটা হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে তোয়ার হাতের উল্টো পিঠে গভীর চুমু খেলো। রিহানের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে তোয়ার হাতের ওপর পড়লো। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তোয়া, আমি মরে গেলেও তোমাকে একা করে যাব না। তুমি আমার অস্তিত্ব, আমার শ্বাস, তুমি অপয়া নও। তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তুমি শুধু একবার সুস্থ হয়ে ওঠো পিচ্ছি, তোমার এই কষ্ট আমি যে আর সহ্য করতে পারছি না। রাত গভীর হতে লাগলো। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে। রিহান এক মুহূর্তের জন্যেও তোয়ার পাশ থেকে উঠল না। সে অনবরত তোয়ার কপালে জলপট্টি পাল্টে দিতে লাগলো। মাঝে মাঝে তোয়া যখন শীতে কাঁপছিল, রিহান তোয়াকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে নিজের শরীরের ওম দিয়ে তোয়াকে শান্ত করছিল। রিহানের পুরো রাত এভাবেই কেটে গেল তোয়ার সেবায়। ভোরের দিকে তোয়ার জ্বর একটু কমে এলো। তোয়া শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রিহান সারা রাতের ক্লান্তিতে তোয়ার মাথার কাছে বসেই তোয়ার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সকালের স্নিগ্ধ রোদ জানালার পর্দা ভেদ করে তোয়ার মুখে এসে পড়ল। তোয়া ধীরে ধীরে চোখ খুলল। শরীরটা এখনো একটু দুর্বল লাগছে, কিন্তু কাল রাতেই সেই প্রচন্ড মাথা ব্যথা আর শীত শীত ভাবটা এখন আর নেই। তোয়া এপাশ ফিরতেই দেখলো রিহান ফ্লোরে বসে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে আছে। রিহানের এক হাত তোয়ার হাতের সাথে শক্ত করে জড়ানো। তোয়া অবাক হয়ে রিহানের দিকে তাকিয়ে রইল। রিহানের চোখ মুখ কুঁচকে আছে ক্লান্তিতে। চোখের নিচে হালকা কালি পড়ে গেছে রাত জাগার কারণে। তো আর বুঝতে বাকি রইল না যে এই মানুষটা সারা রাত একটুও ঘুমায়নি। তার মাথার পাশে রাখা পানির বাটি আর তোয়ালে দেখে তোয়ার চোখ পানিতে ভরে উঠল। আপনি এতটা ভালোবাসেন আমাকে? আমার মতো একটা সাধারণ মেয়ের জন্য আপনি সারা রাত জেগে বসে রইলেন? আপনার মতো একটা রোম্যান্টিক আর কেয়ারিং মানুষ আমি স্বামী হিসাবে পাবো, সেটা তো আমি স্বপ্নেও ভাবিনি রিহান। তোয়া নিজের হাতটা খুব সাবধানে রিহানের মুঠো থেকে ছাড়িয়ে নিল। তোয়া বিছানা থেকে নেমে ফ্লোরে রিহানের পাশে বসলো। তোয়া কাঁপা কাঁপা হাত বাড়িয়ে রিহানের কপালে পড়া অবাধ্য চুলগুলো সরিয়ে দিল। রিহানের মুখে আলতো করে হাত বোলাতে লাগলো তোয়া। তোয়ার হাতের স্পর্শে রিহানের ঘুম ভেঙে গেল। রিহান ধরপড় করে মাথা তুলে বলল, তোয়া, তুমি বিছানা থেকে নেমে ফ্লোরে বসে আছো কেন? শরীর কেমন লাগছে এখন? জ্বর কি কমেছে? রিহান তাড়াহুড়ো করে তোয়ার কপালে আর গলায় হাত দিয়ে জ্বর চেক করতে লাগলো। তোয়া এক দৃষ্টিতে রিহানের চিন্তিত মুখের দিকে তাকিয়ে রইল। তোয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। কি হলো তোয়া, কাঁদছো কেন?
এখনো কি খুব ব্যথা করছে শরীরে? আমি কি ডাক্তার ডাকবো? কথা বলছো না কেন পিচ্ছি? আপনি ঘুমাননি সারা রাত? আমার ঘুমের কথা বাদ দাও, তোমার শরীর কেমন লাগছে সেটা বলো। আমার কিচ্ছু হয়নি, আমার শরীর একদম ঠিক আছে, কিন্তু আপনার চোখের নিচে কালি পড়ে গেছে। আপনি আমার জন্য এত কষ্ট কেন করলেন রিহান? আমার অনেক কষ্ট হচ্ছে রিহান। কষ্ট কোথায় করলাম? আমার বউয়ের জ্বর, আমি তো জলপট্টি দেবই, এতে কষ্টের কি আছে? তুমি বিছানায় গিয়ে বসো, ফ্লোর অনেক ঠান্ডা, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনছি। রিহান বসা থেকে উঠতে নিলে তোয়া হুট করে রিহানের বুকে ঝাঁপিয়ে পড়ল। তোয়া রিহানের শার্ট শক্ত করে খামচে ধরে রিহানের বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। রিহান থমকে গেল। রিহান তোয়াকে দুই হাতে জড়িয়ে ধরল। তোয়া, কি হয়েছে তোমার? এমন পাগলের মতো কাঁদছো কেন? আমার খুব ভয় করছে তোয়া, আমাকে বলো কি কষ্ট হচ্ছে তোমার? আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আমি এত বোকা কেন রিহান? আমি কেন আপনার ভালোবাসাটা এত দেরিতে বুঝলাম? তোয়া, না রিহান, আজ আমাকে বলতে দিন, আজ আমি চুপ করে থাকব। আপনি আমাকে করুণা করেননি, সেটা আজ আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। কেউ করুণা করে কাউকে নিজের পরিবার ছাড়ে না, কেউ করুণা করে সারা রাত জেগে জ্বর মাথায় হাত বুলিয়ে দেয় না। আপনি আমাকে ভালোবাসেন রিহান, আপনি আমাকে পাগলের মতো ভালোবাসেন। তোয়ার কথাগুলো শুনে রিহানের চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। রিহান তোয়াকে বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। রিহান তোয়ার চুলে মুখ গুজে গভীর একটা নিঃশ্বাস নিল। আমি তো তোমাকে বারবার এটাই বোঝাতে চেয়েছিলাম তোয়া, কিন্তু তুমি তো তোমার জেদ আর অভিমানের চশমা পরে বসেছিলে। আমার ভালোবাসা তো তোমার চোখেই পড়তো না। আমি ভুল করেছি রিহান, আমি অনেক বড় ভুল করেছি। আপনি আমাকে শাস্তি দিন, আপনি আমার উপর রাগ করুন, কিন্তু আমাকে কখনো ছেড়ে যাবেন না প্লিজ। তোয়া ফ্লোরে বসে রিহানকে আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। রিহান তোয়ার দুই গাল ধরে তোয়াকে নিজের মুখ বরাবর তুলে আনলো। রিহানের চোখের দৃষ্টিতে আজ শুধু ভালোবাসা আর তৃপ্তি খেলা করছে। আমি তোমাকে শাস্তি দেব? তোমার এক ফোঁটা চোখের পানি দেখলে আমি পাগল হয়ে যাই, আর আমি তোমাকে শাস্তি দেব? তুমি তো আমার সেই পিচ্চি বউ, যার জেদ আর পাগলামি আমি সারা জীবন সহ্য করতে রাজি আছি। আপনি এত ভালো কেন? আপনার মতো রোমান্টিক বর পেয়ে আমি সত্যিই ধন্য। আমি শুধু তোমার জন্যই রোমান্টিক তোয়া, অন্য কারো জন্য এই রিহানের কোনো সময় নেই। কিন্তু তুমি শুধু আমাকে কাঁদিয়েই গেলে, নিজের মনের কথা তো একবারও বললে না। রিহানের কথায় তোয়া লজ্জায় মাথা নিচু করে ফেললো। তোয়ার ফর্সা গাল দুটো লাল হয়ে গেল। তোয়া নিজের শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচাতে লাগলো। রিহান মুচকি হেসে তোয়ার চিবুক ধরে তোয়ার মুখটা উপরে তুলল। আমার চোখের দিকে তাকাও তোয়া, আজ আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি আমাকে ভালোবাসো কিনা। বলো তোয়া। আমি কি? থেমে গেলে কেন? বলো তোয়া। আমার বুকের ভেতর যে ঝড় চলছে সেটা শুধু তোমার একটা কথাতেই শান্ত হতে পারে। তুমি কি ভালোবাসো আমাকে? তোয়া রিহানের চোখের দিকে তাকালো। রিহানের চোখে যে গভীর আবেদন, যে আকুলতা, সেটা তোয়াকে দুর্বল করে দিল। তোয়া বুঝতে পারলো এই মানুষটাকে ছাড়া সে আর এক মুহূর্তও বাঁচতে পারবে না। তোয়া দুই হাত দিয়ে রিহানের গলা জড়িয়ে ধরলো। তোয়া রিহানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি রিহান, অনেক অনেক বেশি ভালোবাসি। আমি হয়তো আপনার মতো এত সুন্দর করে বলতে পারি না, কিন্তু আমি আপনাকে ছাড়া বাঁচবো না। রোমান্টিক বর, আমিও আপনাকে অনেক ভালোবাসি। তোয়ার কথাগুলো শুনে রিহানের বুকের ভেতর আটকে থাকা একটা বিশাল পাহাড় যেন ধসে পড়ল। রিহানের চোখ থেকে এক ফোঁটা আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। রিহান তোয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় গিয়ে বসলো। তোয়া লজ্জায় রিহানের বুকে মুখ লুকিয়ে ফেলল। তুমি আমাকে রোমান্টিক বর বলে ডাকলে? হ্যাঁ, কেন পছন্দ হয়নি? অনেক বেশি পছন্দ হয়েছে পিচ্ছি। তোমার মুখে এই নামটা শুনতে এত মিষ্টি লাগছে যে আমার ইচ্ছে করছে সারা জীবন শুধু এই ডাকটাই শুনি। সারা জীবন এই পিচ্চি বউ আপনাকে এভাবেই জ্বালাবে, আপনাকে রোমান্টিক বর বলে ডাকবে। আপনি সহ্য করতে পারবেন তো? হাসি মুখে সহ্য করব তোমার সমস্ত জ্বালাতন, তোমার সমস্ত জেলাসি, তোমার সমস্ত অভিমান আমার বুকের এই খাঁচায় খুব যত্নে জমিয়ে রাখব। কারণ আমি জানি এই জেদ আর অভিমানের আড়ালে শুধু আমার জন্য এক বুক ভালোবাসায় লুকিয়ে আছে।
রিহান তোয়ার কপালে, চোখে আর গালে গভীর ভালোবাসায় চুমু খেতে লাগলো। তোয়া চোখ বন্ধ করে রিহানের এই পবিত্র ভালোবাসা গ্রহণ করতে লাগলো। বাইরের ষড়যন্ত্র, পরিবারের কোট্টামি আর সব কষ্ট যেন এই নতুন বাড়ির চার দেওয়ালে এসে থমকে গেছে। এখানে শুধু দুজন মানুষ, যাদের হৃদয়ে একে অপরের জন্যে বইছে এক শান্ত কিন্তু গভীর ভালোবাসার নদী। এখন তুমি চুপচাপ বিছানায় বসে থাকো, আমি কিচেন থেকে তোমার জন্য গরম স্যুপ আর খাবার নিয়ে আসছি। না, আমি একা খাবো না। আপনি কাল রাত থেকে কিচ্ছু খাননি, আমরা একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা একসাথেই খাবো, এক প্লেটেই খাবো। এখন শান্তি? অনেক শান্তি। তোয়া মিষ্টি করে হাসলো। রিহান তোয়ার এই হাসি মাখা মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। রিহান ধীর পায়ে কিচেনের দিকে চলে গেল। তোয়া বিছানায় বসে জানালা দিয়ে বাইরের নীল আকাশের দিকে তাকিয়ে রইল। আজ আকাশটা যেন আগের চেয়েও বেশি পরিষ্কার, বেশি সুন্দর লাগছে। তোয়া বুঝতে পারলো ভালোবাসা যদি খাঁটি হয় তবে সব ঝড়ঝাপটা পেরিয়ে একদিন না একদিন সেই ভালোবাসার জয় হবেই। আর তার রোমান্টিক বর রিহান সেটা প্রমাণ করে দিয়েছে। দেখতে দেখতে নতুন বাড়িতে রিহান আর তোয়ার 3টে দিন কেটে গেল। এই 3টে দিন তোয়ার জীবনের সবচেয়ে সুন্দর আর স্বপ্নের মতো সময় ছিল। কোনো ষড়যন্ত্র নেই, কোনো অপবাদ নেই, কেউ তাকে অপয়া বলে ডাকার নেই। আছে শুধু দুজন মানুষের একে অপরের প্রতি পাগলের মতো ভালোবাসা। সকালের মিষ্টি রোদ রান্নাঘরের জানালার কাঁচ ভেদ করে তোয়ার মুখে এসে পড়েছে। তোয়া আজ একটা টুকটুকে লাল রঙের সুতির শাড়ি পরেছে। ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়ানো। তোয়া চুলায় চা বসাচ্ছে। হঠাৎ পেছন থেকে রিহানের শক্ত দুটো হাত তোয়ার কোমর জড়িয়ে ধরলো। রিহান তোয়ার ঘাড়ে আলতো করে মুখ ঘষতে লাগলো। আহা রিহান, কি করছেন? চাপ পড়ে যাবে তো। আপনি এত সকালে উঠে গেছেন কেন? আজ না আপনার হসপিটালে যাওয়ার কথা ছিল? হসপিটাল চুলোই যাক, আমার এই মিষ্টি বউটাকে একা রেখে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে সারাদিন শুধু তোমাকে এভাবেই বুকের মাঝে জড়িয়ে ধরে রাখি। তোমার গায়ের এই মিষ্টি সুবাস আমাকে পাগল করে দিচ্ছে পিচ্ছি। আপনি দিন দিন বড্ড বেশি রোমান্টিক হয়ে যাচ্ছেন। ছাড়ুন আমাকে, চা হয়ে গেছে, আমি টেবিলে দিচ্ছি, আপনি গিয়ে বসুন। না, ছাড়বো না, আগে আমার মর্নিং কিস দাও, তারপর ছাড়বো। রিহানের কথায় তোয়া লজ্জায় লাল হয়ে গেল। তোয়া রিহানের বুকের সাথে মিশে গিয়ে মুখ লুকালো। রিহান মুচকি হেসে তোয়ার কপালে, গালে আর ঠোঁটে গভীর ভালোবাসার চুমু খেলো। তোয়ার সারা শরীর রিহানের এই নিবিড় আদরে কেঁপে উঠল। এদিকে রিহানের আসল বাড়িতে এক ভয়াবহ ঝড়ের প্রস্তুতি চলছে। রিহানের দাদি জয়নব বানু আজ ভোরের গ্রামে থেকে ফিরেছেন। ড্রয়িং রুমে থমথমে পরিবেশ। জয়নব বানু সোফায় বসে রাগে ফুঁসছেন। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন রাইহান আহমেদ, সালমা বেগম, রোকসানা বানু, লিজা এবং রনি। তোদের এত বড় সাহস! আমি বাড়িতে ছিলাম না বলে তোরা আমার নাত বউকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিস। আমার হীরের টুকরো রিহান বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল, আর তোরা কেউ ওকে আটকাতে পারলি না। সালমা, তুই তো একজন মা, তুই কিভাবে তোর নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি? আম্মা বিশ্বাস করুন, আমি রিহানকে তাড়াতে চাইনি। ওই মেয়েটাই একটা কালনাগিনী। ও আসার পর থেকে এই বাড়িতে শুধু অশান্তি। ও নিজে রনিকে ইশারা করে ছাদে রেখেছিল। রনি তো একটা বাচ্চা ছেলে, ও তো কোনো দোষ করেনি। রিহান শুধু শুধু ওই মেয়ের কথায় রনিকে মেরে বাড়ি ছেড়ে চলে গেল। সালমা বেগমের কথা শেষ হতেই সিঁড়ি থেকে রিহানের বড় ভাবি নীরা চিৎকার করে উঠল। মিথ্যা কথা দাদিজান, আমার শাশুড়ি আমার সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তোয়া কোনো দোষ করেনি, দোষ এই রনির আর ফুপু আম্মার। নীরা, তুই বড়দের কথার মাঝে কথা বলছিস কেন? তোর এত বড় সাহস, তুই আমার ছেলের নামে অপবাদ দিচ্ছিস? আমি অপবাদ দিচ্ছি না ফুপু আম্মা, আমি সত্যিটা বলছি। দাদিজান, আপনি রহিম বুয়াকে ডাকুন। ও সেদিন রান্নাঘর থেকে সব নিজের চোখে দেখেছে। জয়নব বানুর ইশারায় রহিম বুয়া কাঁপতে কাঁপতে সামনে এসে দাঁড়ালো। খালাম্মা, নীরা ভাবি একদম সত্য কথা কইতাছে। ওই দিন নতুন বৌমা তো রান্নাঘরে পানি খাইতে গেছিল। ফেরার পথে রনি ভাইজান জোর কইরা বৌমার হাত ধইরা টাইনা নিয়া গেছিল। বৌমা কত চিল্লাইছে, কান্নাকাটি করছে, কিন্তু মিতু ভাবি সিঁড়ির উপর দাঁড়াইয়া সব দেখাও না দেখার ভান করছে। রনি ভাইজান জোর কইরা বৌমার গায়ে হাত দিছিল।
রহিম বুয়ার কথা শুনে পুরো ড্রয়িং রুমে যেন বোমা ফাটলো। রাইহান আহমেদ আর সালমা বেগম চমকে উঠে রনির দিকে তাকালো। রনি ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের দিকে লুকাতে চাইলো। জয়নব বানু বসা থেকে উঠে সোজা রনির সামনে গিয়ে দাঁড়ালেন। জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার নাত বউয়ের গায়ে হাত দিস? জয়নব বানু সজোরে রনির গালে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দিলেন। রনি ফ্লোরে ছিটকে পড়ে গেল। রোকসানা বানু দৌড়ে এসে রনিকে ধরতে চাইল, কিন্তু জয়নব বানুর ধমকে সেও আটকে গেল। খবরদার রোকসানা, তুই যদি আজ তোর এই জানোয়ার ছেলেকে বাঁচানোর চেষ্টা করিস, আমি তোকে এই বাড়ি থেকে বের করে দেব। ফারহান, তুই এখনই পুলিশকে ফোন কর। এই জানোয়ারটাকে আমি আজ জেলের ভাত খাওয়াবো। না না দাদিজান, আমাকে পুলিশের হাতে দেবেন না। আমি সব সত্যি বলছি। আমি একা এসব করিনি। মিতুভাবে আর আম্মু মিলে আমাকে বুদ্ধি দিয়েছিল। ওনারা বলছিল রিয়ান ভাইয়া অফিসে থাকলে আমি যেন তোয়াকে একা পেয়ে জোর করি, যাতে তোয়া ভয় পেয়ে নিজের থেকেই বাড়ি ছেড়ে চলে যায়। লিজাও সব জানতো। আমাকে মাফ করে দিন দাদিজান। রনির স্বীকারোক্তি শুনে সালমা বেগম যেন আকাশ থেকে পড়লেন। তার পায়ের তলার মাটি সরে গেল। যে মেয়েটাকে তিনি এতদিন অপয়া কালনেকানি বলে গালি দিয়েছেন, সেই মেয়েটা আসলে সম্পূর্ণ নির্দোষ ছিল। সালমা বেগম ডুকরে কেঁদে উঠলেন। আল্লাহ রে, আমি এ কী করলাম? আমি আমার নিজের ছেলে সংসার ভাঙতে সাহায্য করলাম। আমায় তোরা মা তো একদম পবিত্র ছিল। রোকসানা, তুই তোর স্বার্থের জন্য আমার ছেলের বউকে এত বড় অপবাদ দিলি। তুই নিজে একজন মা হয়ে আরেকটা মেয়ের চরিত্র নিয়ে ছিনিমিনি খেললি। ভাবি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো তোমার ভালোর জন্যই সব করেছি। ওই মেয়ে তো একটা বাতিল হওয়া মেয়ে। লিজার সাথে রিহানের বিয়ে হলে আমরা সবাই একসাথে থাকতাম। চুপ করো রোকসানা, একটা শব্দও আর উচ্চারণ করবে না। তুমি আমার বোন হতে পারো, কিন্তু তোমার মতো কুচক্রী মহিলার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ফারহান, তোমার ভাই তানভীরকে এখনই ফোন করে এখানে আসতে বল। মৃত্যুর বিচার তানভীরই করবে। কিছুক্ষণের মধ্যেই তোয়ার বড় ভাই তানভীর এসে হাজির হলো। ফারহানের মুখে সব ঘটনা শুনে তানভীরের চোখ রাগে লাল হয়ে গেল। তানভীর সোজা মিতুর সামনে গিয়ে দাঁড়ালো। মিতু ভয়ে কাঁপতে কাঁপতে তানভীরের হাত ধরার চেষ্টা করলো। তানভীর, তুমি আমাকে বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানতাম না। ওরা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। শাট আপ মিতু, তুই আমার নিজের বোন। আমার রক্তের সাথে এত বড় বেইমানি করলেই তোয়া তোকে নিজের আপন বড় বোনের মতো সম্মান করত, আর তুই সেই তোয়ার সম্মান এই জানোয়ারদের হাতে তুলে দিতে চাইলি? তোর মতো নোংরা মানসিকতার মেয়েকে আমি আমার স্ত্রী হিসাবে এক মুহূর্ত মানব না। তোকে আমি তালাক দিলাম মিতু। এক্ষুনি এই মুহূর্তেই তুই আমার জীবন থেকে, আমার বাড়ি থেকে দূর হয়ে যা। তানভীর মিতুর হাত ধরে টেনে হেঁচড়ে বাড়ির মেইন গেটের বাইরে বের করে দিল। মিতু রাস্তায় বসে হাউমাউ করে কাঁদতে লাগলো, কিন্তু তানভীর একবারও ফিরে তাকালো না। জয়নব বানু রোকসানা আর লিজার দিকে তাকালেন। রোকসানা, তুই আর তোর এই কুলাঙ্গার ছেলে মেয়ে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আর কোনোদিন যদি এই বাড়ির ছায়াও মারিয়েছিস, তবে আমি নিজে তোদের পুলিশে দেব। দূর হ আমার সামনে থেকে। রোকসানা বানু, লিজা আর রনি মাথা নিচু করে অপমানে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। সালমা বেগম ফ্লোরে বসে দুহাত দিয়ে নিচের মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমি খুব বড় পাপ করে ফেলেছি আম্মা। আমি আমার রিহানকে অনেক কষ্ট দিয়েছি। আমি আমার তোয়া মাকে অনেক বাজে কথা বলেছি। আমি এখন কি মুখে ওদের সামনে গিয়ে দাঁড়াবো? আমার রিহান তো আমাকে আর কোনো দিন ক্ষমা করবে না। আমার তোয়া মা কি আমাকে আর কখনো আম্মু বলে ডাকবে? তুই যা ভুল করেছিস সালমা, তার জন্য তোকে ওদের পায়ের কাছে বসে ক্ষমা চাইতে হবে। ওর তুই এখন চল আমার সাথে। আমি নিজে গিয়ে আমার রিহান আর আমার নাত বউকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। জয়নব বানু, রাইহান আহমেদ আর সালমা বেগম গাড়ি নিয়ে সোজা রিহানের নতুন বাড়ির সামনে এসে দাঁড়ালেন। রিহান তখন তোয়াকে নিয়ে সোফায় বসে গল্প করছিল। হঠাৎ কলিং বেলের শব্দে রিহান উঠে গিয়ে দরজা খুলল। দরজায় নিজের দাদি, বাবা আর মাকে দেখে রিহান চমকে গেল। তোয়াও পেছন থেকে এসে দাঁড়িয়ে অবাক হয়ে গেল। রিহানের চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য চলে এলো। আপনারা এখানে কেন এসেছেন? আমি তো আগেই বলে দিয়েছিলাম যে বাড়িতে আমার স্ত্রীর সম্মান নেই। আমি সেই বাড়িতে আর কখনো পা রাখবো না। রিহান ভাই,
তুই কি তোর এই দাদিমাকেও ফিরিয়ে দিবি? তুই বাড়ি ছাড়ার সময় আমি তো ছিলাম না দাদুভাই। আমি আজই ফিরেছি আর সব ষড়যন্ত্রকারীদের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। রিহান দাদির কথা শুনে কিছুটা শান্ত হলো। ঠিক তখন সালমা বেগম দৌড়ে এসে তোয়ার হাত দুটো ধরে ফ্লোরে বসে পড়লেন। তোয়া চমকে উঠে পিছিয়ে যেতে চাইল, কিন্তু সালমা বেগম তোয়ার হাত ছাড়লেন না। সালমা বেগম অঝরে কাঁদতে শুরু করলেন। তোয়া মা, আমার তোয়া মা, আমাকে তুই মাফ করে দে মা। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আমি অন্যায়ের কথা অন্ধ হয়ে তোর মতো একটা হিরোর টুকরো মেয়েকে অপবাদ দিয়েছি। তুই যে কতটা পবিত্র সেটা আমি বুঝতে পারিনি মা। আমি তোর শাশুড়ি না, আমি তোর অপরাধী। আমাকে ক্ষমা করে দে তুই মা। আমি তোর পায়ে ধরে বলছি, তুই একবার আমাকে ক্ষমা করে দে মা বলে ডাক। আম্মু, আপনি এসব কি করছেন? উঠুন আম্মু, আপনি আমার মায়ের মতো। আপনি পায়ে ধরলে যে আমার পাপ হবে, প্লিজ উঠুন। তোয়া ডুকরে কেঁদে উঠে সালমা বেগমকে মাটি থেকে টেনে তুলল। তোয়া সালমা বেগমকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল। তোয়ার এই নিঃস্বার্থ ক্ষমা আর ভালোবাসা দেখে রিহানের চোখেও পানি চলে এলো। রাইহান আহমেদ আর জয়নব বানুও কাঁদতে লাগলেন। তুই কত ভালো মা, আমি তোকে এত কষ্ট দিলাম তাও তুই আমাকে বুকে টেনে নিলি। আমার রিহান তোকে ভালোবেসে কোনো ভুল করেনি মা। তুই সত্যি আমাদের বাড়ির লক্ষ্মী। রিহান বাবা, আমাকে তুই ক্ষমা করবি না? তোর এই পাগল মাটাকে তুই মাফ করে দে বাবা। আম্মু, তুমি তোয়ার কাছে মাপ পেয়েছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তোয়া তোমাকে মাফ করেছে, আমার আর কোনো অভিযোগ নেই। তুমি আমার মা, তোমাকে কি আমি দূরে সরিয়ে রাখতে পারি? রিহান এগিয়ে এসে সালমা বেগম আর রাইহান আহমেদকে জড়িয়ে ধরল। তোয়া জয়নব বানুর পায়ে হাত দিয়ে সালাম করলো। জয়নব বানু তোয়ার মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন। অনেক হয়েছে অভিমান, এবার আমার দাদুভাই আর নাতবউকে আমার বাড়ি ফিরিয়ে নেওয়ার পালা। রেহান, তোয়া, মা চল তোরা, তোদের ছাড়া এই বিশাল বাড়িটা একদম অন্ধকার হয়ে আছে। রিহান তোয়ার দিকে তাকালো। তোয়া রিহানের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসলো এবং মাথা নেড়ে সম্মতি জানালো। রিহান তোয়ার হাত শক্ত করে ধরে আবার সেই পুরনো বাড়ির দিকে রওনা হলো, তবে এবার অপমান নিয়ে নয়, পুরো সম্মান আর ভালোবাসা নিয়ে। বাড়িতে ফেরার পর নীরা ভাবি আর ফারহান তোয়াকে ফুলের মালা দিয়ে বরণ করে দিল। সালমা বেগম নিজে তোয়াকে মিষ্টি খাইয়ে দিলেন। সারা বাড়ি আবার আগের মতো খুশিতে মেতে উঠল। রাতে রিহান আর তোয়ার রুমটাকে একদম বাসর রাতের মতো ফুল দিয়ে সাজানো হয়েছে। তোয়া লাল বেনারসি পরে বিছানায় বসে আছে। রিহান রুমে ঢুকে দরজা লক করে দিল। রিহান ধীর পায়ে তোয়ার সামনে এসে দাঁড়ালো। তোয়ার বুকের ধুকপুকানি বাড়তে শুরু করেছে। ফাইনালি এত ঝড়, এত ষড়যন্ত্র, এত অভিমানের পর আজ আমার পিচ্চি বউটা সম্পূর্ণ আমার হলো। আজ তো আর তোমাকে কেউ অপয়া বলার নেই। আজ তো তুমি এই বাড়ির সবার নয়নের বনি। এইসব কিছু শুধু আপনার জন্য সম্ভব হয়েছে রিহান। আপনি যদি সেদিন বিয়ের আসরে আমার হাত না ধরতেন, আপনি যদি আমার সম্মানের জন্য নিজের পরিবার না ছাড়তেন, তাহলে আজ আমি কোথায় থাকতাম আমি নিজেও জানি না। আপনি আমার জীবনের রক্ষাকর্তা রিহান। রক্ষাকর্তা নয় তোয়া, আমি তোমার প্রেমিক। আমি তোমার সেই রোমান্টিক বর যে তোমার একটা হাসির জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারে। রিহান তোয়ার পাশে বসে তোয়ার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। রিহানের চোখের গভীর ভালোবাসা তোয়াকে পাগল করে দিচ্ছে। আমি আপনাকে অনেক বেশি কষ্ট দিয়েছি রিহান। আমি শুধু আপনার সাথে জেদ করেছি, আপনাকে ভুল বুঝেছি। আমি কথা দিচ্ছি আজ থেকে এই তোয়া শুধু আপনাকে ভালোবাসবে। আমি কখনো আর আপনাকে সন্দেহ করব না। আমি তোমার ওই জেলাসিটাও খুব মিস করব পিচ্ছি। যখন তুমি অন্য মেয়েকে আমার আশেপাশে দেখে রাগে ফুলতে থাকতে, তখন তোমাকে দেখতে একদম লাল টমেটোর মতো লাগতো। আপনি আবার আমাকে খেপাচ্ছেন। আমি কিন্তু সত্যি সত্যি রাগ করব বলে দিলাম। করো রাগ, তোমার রাগ ভাঙানোর স্পেশাল টেকনিক তো আমার জানা আছে। রিহান মুচকি হেসে তোয়াকে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তোয়া লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। রিহান তোয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি তোয়া। তোমার এই মিষ্টি হাসি, তোমার অভিমান, তোমার চোখের পানি, সব কিছু আজ থেকে শুধু আমার। তুমি আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। আমিও আপনাকে অনেক ভালোবাসি আমার রোমান্টিক বর। আমি মরে গেলেও আপনার এই বুক থেকে দূরে যাব না।
রিহান তোয়ার চিবুক ধরে মুখটা ওপরে তুলল। রাতের নিস্তব্ধতায় চাঁদের স্নিগ্ধ আলোয় রিহানের ঠোঁট তোয়ার ঠোঁট ছুঁয়ে দিল। সমস্ত ষড়যন্ত্র, কষ্ট আর ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দুটি হৃদয় আজ এক পবিত্র ভালোবাসার বন্ধনে চিরজীবনের জন্য আবদ্ধ হলো। তোয়া আজ আর কোনো বাতিল হওয়া মেয়ে নয়। তোয়া আজ রিহানের জীবনের রানী, আর রিহান সে তো চিরকালই তার পিচ্ছি মেয়ের রোম্যান্টিক বর।